হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের গল্পটা 2023 সালে রিলিজ হওয়া একটি চাইনিজ রোমান্টিক লাভ ট্রায়াঙ্গেল ড্রামা, যেটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো তাহলে গল্পটা শুরু করা যাক। এই লম্বা এবং হ্যান্ডসাম ছেলেটা আমাদের কলেজের সিনিয়র বাইজার। সে কলেজের সব মেয়েদের রাজকুমার। সে আমারও প্রিন্স চার্মিং। সে প্রতিদিন আমার স্বপ্নে আসে, আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি। আমিও বলি তাকে আমি ভালোবাসি। তারা একে অপরকে চুমু খেতে যাবে, তখনই আমাদের গল্পের হিরোইনের ঘুম ভেঙে যায়। আমি আমার হিরোর পারফেক্ট ছবিটা বানিয়ে ফেলেছি। আমি আমার হিরোকে পারফেক্ট বানানোর জন্য একটা ভিলেনের ক্যারেক্টারও এঁকেছি। ভিলেনটার নাম রেখেছি সিংমিনসি। সিংমিনসি এত খারাপ ছেলে যে কলেজে সবাইকে সে ডিস্টার্ব করত এবং তার সঙ্গে একটা ভয়ঙ্কর জন্তু আনত। সিংমিনসি বাইজারকে সবসময় ডিস্টার্ব করত, কারণ তারও আমাদের গল্পের হিরোইন শাওকে পছন্দ। শাও তার ভিলেন ক্যারেক্টারটাকে এমনভাবে তৈরি করেছে, দিনে রাতে সবসময় তারই ছবি চোখের সামনে ভাসত। একদিন সে দেখে তার কার্টুন ক্যারেক্টার সিংমিনসি বাস্তবে তার স্বপ্নে চলে এসেছে এবং সে খুব ভয় পেয়ে গেছে। এরপরে সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার বাবার সঙ্গে ব্রেকফাস্ট করার পরে কলেজের দিকে রওনা দিয়ে দিল। গরমের ছুটির পরে স্কুলের এটা প্রথম দিন। সে সেখানে পৌঁছে বাইজাকে তার চোখের সামনে দেখতে পেল। তার চোখটা জুড়িয়ে গেল। ঠিক তখনই তার তিনজন বন্ধু তার কাছে চলে এলো। তারা নিজেদের মধ্যে গল্প করতে লাগলো। শাওর বন্ধুরা শাওকে জিজ্ঞেস করলো, তুই গরমের ছুটিতে কি করলি? শাও বলল, আমি গরমের ছুটিতে স্বপ্ন দেখেছি আর প্রেমে পড়েছি। তার বন্ধুরা চিৎকার করে বলল, কার প্রেমে পড়েছিস? সে তখন বলল, আমাদের কলেজের সিনিয়র বাইজা। তখনই তার বন্ধুরা বাইজার নাম জোরে ডেকে উঠল। শাও তার ওই কমিক বইয়ের ব্যাপারে তার বন্ধুদের বলল। তারপরে আমরা দেখতে পাই সিংমিনসি কমিক বই থেকে বেরিয়ে রিয়েল লাইফে চলে আসে। এটা আর কেউ নয়, আমাদের গল্পের হিরো। সিংমিনসির কিছু মনে পড়ছে না, সে কে, কোথায় আছে। সেই সময় তার কাছ দিয়ে একটা মেয়ে যাচ্ছিল, তাকে বন্ধু বলছিল। তখন সে বুঝতে পারলো, তাহলে আমি একজন স্টুডেন্ট, আমি কলেজে পড়ি। ছেলেটা যখন চলে যাচ্ছিল তখন তার হাত থেকে অ্যাডমিশন লেটারটা পড়ে যায়। মেয়েটা তখন সেটা কুড়িয়ে তাকে তার নাম ধরে ডাকে, সিংমিনসি। শাও এটা শুনতে পেয়ে খুব ভয় পেয়ে গেল। সে তার বন্ধুদেরকে বলল, তোরা কি সিংমিনসির এই নামটা শুনতে পেলি, যেটা আমি শুনতে পেলাম? তার বন্ধুরা হাসতে হাসতে বলল, আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি? আর ওই মেয়েটা সিংমিনসিকে লেটারটা দিয়ে বলে, তুমি তো মেডিকেল স্টুডেন্ট, তুমি অন্য জায়গাতে গিয়ে লাইন দাও। সিংমিনসি কাউন্টারে চলে আসে, যেখানে বাইজার আগে থেকে বসেছিল। বাইজার একটা ফর্ম ফিল আপ করার জন্য তাকে বলে। বাইজার হাতের স্পর্শে সিংমিনসির কিছু কথা মনে পড়ে যায়। সে মনে মনে বলতে থাকে, এই ছেলেটা আসলে কে? ওই মেয়েটা এবং ছেলেটাকে আমি একসাথে দেখলে কেন এত রেগে যাই? বাইজার তাকে বলে হোস্টেলে রুম নেওয়ার জন্য পাশের টেবিলে চলে যায়। পাশের টেবিলে দাঁড়িয়ে থাকা ছেলেটা বলল, আমি কি একটা সিঙ্গেল রুম নিতে পারি? সেখানে বসে থাকা মেয়েটা বলে, সিঙ্গেল রুম নিতে গেলে সুপারভাইজারের সঙ্গে দেখা করতে হবে। যাও যাও, তুমি এখান থেকে কেটে পড়ো, আমাকে বিরক্ত করো না। এরপরে সিংমিনসি কলেজের ফর্মটা পূরণ করে তার নিজের রুমে চলে আসে। আর ওই সময় ওদের কলেজের একজন ফরেনার স্টুডেন্ট মাথা ঘুরিয়ে ওখানে পড়ে যায়। কেউ তাকে সাহায্য করতে আসে না, কারণ সে যে ভাষায় কথা বলছিল তার ভাষা কেউ বুঝতে পারছিল না। সেই সময় সিংমিনসি ওই দিক দিয়ে যাচ্ছিল। সে তাকে কোলে তুলে নিয়ে নার্সের রুমের দিকে গেল, আর ওখানে শাও চলে আসে। সে তো সিংমিনসিকে দেখে পুরো হতবাক। সে মনে মনে বলতে লাগলো, এ তো আমার সেই কার্টুন ক্যারেক্টার ভিলেনের মতো লাগছে। শাও তার পেছন পেছন ডাক্তারের রুমে এলো। ওখানে বসে থাকা ডাক্তার বলতে লাগলো, এই স্টুডেন্ট, তুমি এখানে কি করছো? শাও বলল, ডাক্তারবাবু, গলাটা খুব ব্যথা, আমাকে একটু দেখুন না। দেখি তোমার নাকটা চেক করি, মুখটা খোলো, একটু চেক করি। না, সব তো ঠিকই আছে। বাইজা ওখান থেকে চলে যাচ্ছিল। ওটা দেখে শাও তার পিছু ছুটে চলে গেল। আর এদিকে
বাইজার এগ্রিকালচার রিসার্চ এরিয়ার দিকে যাচ্ছিল। সে দেখতে পেল সিনমিনসি পোষা জন্তুটা বাগানের বিশেষ একটা ফল খেয়ে ফেলেছে। ওই ফলটা রিসার্চের জন্য অনেক দিন ধরে ওখানে চাষ করা হচ্ছিল। বাইজা তখন রেগে গিয়ে সিনমিনসিকে বকতে থাকে, আর সিনমিনসি বাইজাকে দেখে অটোমেটিক্যালি তার মাথাতে রাগের পাড়া চড়তে থাকে। সে রাগের বশে বাইজাকে মারতে যাবে, এমন সময় ওখানে শাও চলে আসে। সে সিনমিনসির নাম ধরে ডেকে ফেলে। সিনমিনসি তখন বলতে থাকে, তুমি আমার নাম জানলে কি করে? এর পরের সিনে দেখানো হয় শাও তার নিজের রুমে চলে আসে। সেখানে তার 3 বন্ধু তার জন্য অপেক্ষা করতে থাকে। তার 3 বন্ধু শাওকে দেখে বলে, তুই তো আমাদের জন্য দুধ চা আনতে গেছিলিস, এত দেরি হলো কেন? শাও বলল, আমি ভুলে গেছি, তবে আজকে একটা অবাক করা ঘটনা ঘটেছে। সে বলল, আমি আমার কমিক চরিত্রে ভিলেনকে দেখতে পেয়েছি। তখন তার বন্ধুরা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? যা তুই আমাদের জন্য দুধ চা নিয়ে আয়। এই বলে শাও বাইরের দিকে যাচ্ছিল, হঠাৎ তার চোখ পড়লো সিনমিনসির দিকে। সিনমিনসি তার হোস্টেল থেকে বাইরের দিকে বেরিয়ে আসছিল। বাইজি তখন তাকে চিৎকার করে বলল, তুমি যদি এখানে না থাকতে চাও তাহলে হোস্টেল সুপারের সঙ্গে তোমাকে কথা বলতে হবে। শাও এই ঘটনাটা পুরোটা লুকিয়ে লুকিয়ে দেখছিল। সে তখন মনে মনে ভাবতে লাগলো, আরে এ তো আমার সেই কমিক বইয়ের হোস্টেল থেকে বেরিয়ে আসা ভিলেনটার মতো লাগছে না, আমার লেখা গল্পের পুরো ঘটনার মতো। যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে তো কালকে নিশ্চয়ই সিনমিনসি একটা লাল রঙের জামা পরা কোনো একটা ছেলেকে মারবে। এরপর শাও সিনমিনসির পিছু নিতে নিতে তার ঘর অব্দি চলে আসে। সে দেখতে পায় তার কমিক চরিত্রে যে ঘরটা সে বানিয়েছিল সেই ঘরটার মতো এটা লাগছে। ঘরের পাসওয়ার্ডটাও একই রকম। সে তখন সিনমিনসির পেছনে আস্তে আস্তে ঘরটার ভেতরে ঢুকে যায়। সিনমিনসি শাওকে দেখে ফেলে। সিনমিনসি শাওকে বলে, তুমি কে? তুমি কেন আমার পিছু পিছু এখানে এসেছো? শাও তখন বলল, তুমি কি আমাকে চিনতে পারছো না? শাও বলল, তুমি বাইজাকে চেনো? সিনমিনসি বলল, বাইজা আবার কে? শাও বলল, তুমি আজকে সকালে যাকে মারতে গেছিলে। সিনমিনসি বলল, শুধু এক্ষুনি যেটা ঘটেছে সেটা ছাড়া আমার অন্য কথা মনে থাকছে না। মনে হচ্ছে না এখানে আছি, আমার বাবা মাকে, আর তোমার সাথে আমার কিসের সম্পর্ক? শাও তখন নাটক করে বলতে লাগলো, আমরা একে অপরকে অনেক দিন থেকে চিনি, ছেলেবেলা থেকে চিনি। আমার শুধু মনে আছে এই ঘরটা আমার, আর আমার কাছে একটা পোষা জন্তু আছে যার নাম ঢুল মনস্টার। আমি তোমাকে অনেক বছর পর দেখছি তো, তাই বুঝতে পারছি না তোমার মেমোরিটা কি করে গেল। সিনমিনসি তখন বলতে লাগলো, আমার মেমোরিটা যদি আমি ফিরে পেতে চাই তাহলে আমি কি করব? তার জন্য কি তুমি আমাকে হেল্প করবে? শাও তখন বলল, অবশ্যই হেল্প করব, আজকে নয়, আজকে অনেক রাত হয়ে গেছে, আমাকে হোস্টেলে ফিরতে হবে, পরে একদিন আমি তোমাকে হেল্প করব। শাও ওখান থেকে উঠে যাবে, সেই সময় সিনমিনসি তার ওই ব্যাগের হাতলটা ধরে তাকে টেনে রাখলো। ব্যাগের সাথে একটা টেডি বিয়ার লাগানো ছিল, সেটা ছিঁড়ে সিনমিনসির হাতে চলে আসে। সিনমিনসি তখন বলে, সরি, ওটা ছিঁড়ে গেছে। শাও তখন বলল, কোনো ব্যাপার নয়, ওটা তোমার কাছে রেখে দাও। আর ঠিক সেই সময় বিদ্যুৎ চমকাতে লাগলো, বাজ পড়তে লাগলো। শাও তখন মনে মনে ভাবতে লাগলো, গল্পের এটা এক উইক পয়েন্ট, আমাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে, না হলে সে আমাকে বলতে লাগবে যে মেমোরিটা কি করে ফিরে পাবো। কিন্তু আমি কিভাবে তার মেমোরিটা ফিরিয়ে আনবো? যদিও বৃষ্টি শেষ হওয়ার পরে সিনমিনসি ঠিক হয়ে যাবে। শাও তখন ওখান থেকে ছুটে চলে গেল তার হোস্টেলে। হোস্টেলের বন্ধুরা বলল, তুই তো আমাদের জন্য দুধ চা আনতে গেছিলিস, সেটা কোথায়? শাও বলল, এই যা, আমি আবারও ভুলে গেছি। শাও বন্ধুদের সিনমিনসির কথা বলতে লাগলো। তখন বন্ধুরা বলল, তুই মনে হয় পুরোটাই পাগল হয়ে গেছিস, অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়। পরের দিন বয়েজ হোস্টেল থেকে একটা ছেলে লাল রঙের জামা পরে বেরিয়ে আসছিল। তাকে শাও জিজ্ঞেস করলো, তুমি কোথায় যাবে? সে বলল, আমি লাইব্রেরিতে যাব। শাও বলল, ঠিক আছে, যাও। কিছুক্ষণ পর 5-6 জন ছেলে লাল রঙের জামা পরে পিটি করতে যাবে। শাও তাদেরকে মাঝপথে দাঁড় করিয়ে দিয়ে বলে, তোমরা তোমাদের লাল জামাগুলো খুলে দাও। তারা বলল, এগুলো আমরা পিটি করার জন্য কিনেছি। তুমি এটা কি করছো? তুমি তার জামা খুলে দিচ্ছ কেন? শাও বলল, আমার একজন বডি মডেলের প্রয়োজন। শাও তখন জোর করে তাদের জামা খুলতে যাবে, এমন সময় তাদের ক্লাসের ম্যাডাম এসে যায়। পাশে তার 3 বন্ধু দাঁড়িয়ে দেখছিল, আর তারা বলছিল, শাও কত কষ্ট করছে বডি মডেল পাওয়ার জন্য, ভগবান ওকে ঠিক সাহায্য করবে। সে তখন ছুটে স্কুলের দিকে যাচ্ছে। যেতে যেতে হঠাৎ
বাইজার সঙ্গে তার ধাক্কা লাগে। বাইজারের হাতে ছিল একটা কাঁচের বোতল, সেটা পড়ে ভেঙে যায়। শাওর হাতে কাঁচের টুকরো ঢুকে যায়। বাইজা তাকে জিজ্ঞেস করে, তোমার কোথাও লেগেছে নাকি? প্রথমে সে না বললেও বাইজা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে বলতে সে একটু নাটক করতে লাগলো, আর মনে মনে ভাবতে লাগলো, বাইজা তো আমার স্বপ্নের রাজকুমার, এর সুযোগটা আমি কি করে হাতছাড়া করি। ডাক্তার বলল, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, তুমি জলে হাত লাগাবে না। ডাক্তার যখন ব্যান্ডেজ করছিল, শাও তখন চিৎকার করে উঠল। বাইজা তার দু চোখের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পরে বাইজা তাকে জিজ্ঞেস করলো, তোমার নাম কি? শাও মনে মনে ভাবলো, বাইজা আমার নাম জিজ্ঞেস করেছে, উফ, আমি নিজেকে আর সামলে রাখতে পারছি না। বাইজা বলে, তুমি আমার নাম জানো, কিন্তু আমি তোমার নাম জানি না। শাও তার নিজের নামটা বলল, সে এটাও বলল, আমি আর্ট অনার্স নিয়ে পড়ছি। বাইজা বলল, তাহলে আমি তো তোমার অনেক ক্ষতি করে দিয়েছি, তুমি আঁকবে কি করে? তোমার যদি কোনো দরকার হয় তুমি আমার কাছে যে কোনো সময় চলে আসবে। শাও বলল, ঠিক আছে সিনিয়র, তবে আমি তো ডান হাতে আঁকি। বাইজা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার নম্বরটা নিয়ে নাও, আমরা চ্যাট করব। পরের সিনে দেখা যায় পিটি চলছিল। সিংমিনসিকে তার বন্ধুরা রাগিয়ে দেয়। সিংমিনসি তখন রেগে গিয়ে তার বন্ধুদের মারতে শুরু করে। ওখানে পৌঁছে যায় শাও। শাও তখন সিংমিনসিকে কোনো রকম ভাবে আটকায়। টিচার তখন রেগে যায়, সিংমিনসিকে পানিশমেন্ট দেওয়ার জন্য তার অফিস রুমে ডেকে পাঠায়। শাও এই ঘটনাটা ভেবে ভেবে একদম পাগল হয়ে যায়। সে সিংমিনসির ভিলেন ক্যারেক্টার শুধুমাত্র গল্পের জন্য বানিয়েছিল, কিন্তু স্কুলের সমস্ত ছেলেদেরকে সে যদি এরকম সমস্যা দেয় তাহলে তো সেটা স্কুলের পক্ষে খুব একটা ভালো নয়। শাও মনে মনে বলতে লাগলো, আমি সিংমিনসির ক্যারেক্টারটা তৈরি করেছি, আমি মুছে দেবো ওটা। এই বলে সে ড্রয়িং খাতাতে ক্যারেক্টারটা খুঁজতে থাকে, কিন্তু সে খাতাটা খুঁজে পায় না, কারণ বাস্তবে ওই বইটা তো সিংমিনসির বাড়িতে সে ফেলে এসেছে। আর ঠিক তখনই ওখানে সিংমিনসি এসে যায়, তাকে বলে, তুমি কি খুঁজছো? শাও তখন বলল, আমি তোমাকেই খুঁজছি। তুমি কেন বাচ্চাদের মতো এইভাবে ঝগড়া করতে থাকো? আমি ঝগড়া করতে চাই না, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেও রাখতে পারি না। শাও বলল, আমি তো ক্যারেক্টারটাকে যেইভাবে বানিয়েছি সেই মতোই হচ্ছে। সিংমিনসি তখন বলল, আমি হোস্টেল সুপারকে হোস্টেলে থাকবে না বলে আবেদন করে দিয়েছি। হোস্টেল সুপার আমার আবেদনটা মঞ্জুর করে দিয়েছেন। আজ থেকে আমি আর এখানে থাকবো না, আমি এবার বাইরে থাকবো। বাহ, এটা তো ভালো খবর, এরপর থেকে কোনো কলেজের ছাত্রর সঙ্গে তোমার আর মারপিট হবে না। শাও তখন বলল, ও তোমাকে তো আমি বলতে ভুলে গেছি, তুমি ছোটবেলা থেকে এইরকমই ছিলে, সবার সঙ্গে ঝগড়া করতে আর প্রচণ্ড দুষ্টু ছিলে। সিংমিনসি তখন বলল, তুমি আমার মেমোরি ফিরিয়ে আনতে সাহায্য করবে তো, বলো। তখন শাও বলল, আমি কি করে ফিরিয়ে আনতে পারবো বলো? আমি তো তোমাকে ছোটবেলায় দেখেছি, বড় হতে তুমি কোথায় কি করেছো আমি তো কিছুই জানি না। সিংমিনসি তখন বলল, তাহলে আমার কেন সবসময় এটা মনে হয় যে তুমি আমার কাছে সবসময় আছো, তোমাকে অনেক দিন থেকে আমি চিনি জানি। শাও তখন বলল, এটা কি করে হতে পারে? আমার মনে হয় তোমার মেমোরিটা আরো খারাপ হয়ে গেছে, তোমার এখন বাড়িতে গিয়ে রেস্ট করা উচিত। আমার একটু কাজ আছে, আমি যখন ফ্রি হয়ে যাব তখন তোমার কাছে চলে আসব এবং তোমার মেমোরি ফিরিয়ে আনতে সাহায্য করব। সিংমিনসি তখন বলতে লাগলো, কত সময় লাগবে? শাও তখন বলল, বেশি সময় লাগবে না, আমি ততক্ষণে ছবিটা এঁকে ফেলি। এই বলে শাও তার রুমের দিকে গেল। শাও কিন্তু তার রুমে সেই খাতাটা খুঁজে পেল না। তখন অন্য একটা খাতাতে ছবিটা আঁকতে লাগলো। সেই ছবিতে প্রথমে আঁকলো তার রুমের ভেতরে তার রুমমেট তার জন্য 2 কাপ কফি নিয়ে আনবে। তখন সে দেখতে পেল যে তার 2 বন্ধু কফি নিয়ে এলো। সে এটাও আঁকলো তার বন্ধু কফি খেতে খেতে কাশতে লাগবে এবং সেই মতো তার বন্ধুটাও কাশতে লাগলো। তখন সে ভাবতে লাগলো, আমি যেটাই আঁকবো সেটাই সত্যি হয়ে যাবে। সে তখন মনে মনে ভাবতে লাগলো, এবার আমি এমন ছবি আঁকবো সিংমিনসি এক নিমেষে সেখান থেকে গায়েব হয়ে যাবে। শাও সিংমিনসিকে মারার জন্য অনেক রকমের প্ল্যানের ছবি আঁকতে থাকে।
শাও কফি খেতে খেতে হোস্টেল থেকে বেরিয়ে এসেছিল। সে দেখে সিংমিনসি দাঁড়িয়ে আছে। সে সিংমিনসিকে বলল, তুমি এখনো দাঁড়িয়ে আছো কি করে? সিংমিনসি বলল, মানে? শাও বলল, না মানে তুমি কেন এভাবে এখানে দাঁড়িয়ে আছো? শাও বলল, আমি তোমাকে বাড়ি যেতে বলবো না, যখন আমার কাজ শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে ফোন করব। সিংমিনসি বলল, তুমি কিভাবে আমাকে ফোন করবে? আমার নম্বর তো তোমার কাছে নেই। হ্যাঁ ঠিক বলেছ, আমার কাছে তোমার নাম্বার নেই। শাও বলল, তোমার নাম্বারটা বলো। সিংমিনসি বলল, আমার কাছে কোনো মোবাইল নেই, তবে আমি আজ সকালে একটা মোবাইল কিনেছি। শাও বলল, বাহ খুব সুন্দর। শাও বলল, তোমার কি কোনো অনুভূতি হচ্ছে? তুমি চোখ বন্ধ করে শুয়ে আছো, তারপর তুমি দেখছো তুমি আর কোনোদিন ঘুম থেকে উঠতে পারবে না। সিংমিনসি বলল, কই না তো, এই মোবাইলে তোমার ফোন নাম্বারটা লিখে দাও। শাও বলল, তার কোনো দরকার নেই, আমি আমার অ্যাড্রেসটা তোমাকে দিয়ে দিচ্ছি। আমি আগামীকাল ফ্রি আছি, তুমি আমার বাড়ি চলে এসো। সিংমিনসি বলল, সত্যি বলছো? শাও বলল, হ্যাঁ সত্যি বলছি, যাও তুমি এবার চলে যাও। সিংমিনসি চলে যাওয়ার পরে শাও বলছে, তার কত আস্পর্ধা দেখো, সে আমাকে ফোন নাম্বার চাইছে, দেখাচ্ছি মজা তোকে। আমি যদি আমার নম্বরটা দিই তাহলে আমার পদবি আমি মুছে দেব। পরের সিনে আমরা দেখতে পাই শাও ছেলেদের হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলতে লাগলো, সিংমিনসির আসতে কেন এত দেরি হচ্ছে? আমাদের কেউ যদি এখানে দেখে ফেলে। যাক বাবা, আমাদের কেউ দেখেনি, তুমি কেন এত দেরি করে এলে? সিংমিনসি বলল, ঘড়িটা দেখো। শাও বলল, না না, আমি মিথ্যে কথা বলছি, আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো। শাও বলল, চলে এসো আমার পেছন পেছন। শাও বলল, এই পাথরটা দেখো, তোমার কি কিছু মনে পড়ছে? এই জায়গাটা দেখো, আমরা ছোটবেলায় এখানে দুজনে খেলা করতাম। এই বাগানটা দেখো, তোমার কি কিছু মনে পড়ছে? এখানে দুজনে আসতাম, কত গল্প করতাম। আর এই যে পাশে 2-3টে বিল্ডিং আছে, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর। 6 নম্বর বিল্ডিংটা দেখো, এখানেই আমরা থাকতাম। এই জায়গাটার কথা মনে আছে? দেখো, জিম করার জন্য অনেক জিনিস আছে এখানে, দুজনে এসে এখানে খেলা করতাম। সিংমিনসি বলল, তুমি সত্যি বলছো আমরা এরকম খেলা করতাম? শাও বলল, ওই দেখো মিস্টার জাও, মিস্টার জাও কিন্তু তোমাকে চেনেন। চলো চলো তাড়াতাড়ি চলো। মিস্টার জাও, আপনি কি এই ছেলেটাকে চেনেন? মিস্টার জাও বললেন, হ্যাঁ আমি চিনি তো। আগের দিন মিস্টার জাওর বাড়িতে এসে শাও বলে গেছে, আমি একটা ছেলেকে আনবো, আপনাকে বলতে হবে যে ওই ছেলেটা আমার বাল্যকালের বন্ধু। মিস্টার জাও বললেন, তুমি কি ওকে ভালোবাসো? শাও বলল, সে আমার এক্স বয়ফ্রেন্ড, সে আমাকে ভালোবাসে, তার মেমোরি চলে গেছে, সেই জন্য ওর মেমোরিটাকে ফেরানোর জন্য আমি ওর সঙ্গে একটু নাটক করছি। মিস্টার জা বললেন, তুমি তার এক্স বয়ফ্রেন্ড, তুমি তার বাল্যবন্ধু নও। শাও বলল, মিস্টার জা আপনি কি বলছেন এগুলো? এরপরের সিনে আমরা দেখতে পাই শাও তার হোস্টেলের দিকে চলে আসছে। শাওর বন্ধুরা শাওকে বলছে, তুই কালকে কত কষ্ট করেছিলিস একটা বডি মডেল পাওয়ার জন্য। তারা একটু দূরে দাঁড়িয়ে থাকলো। এখান থেকে দাঁড়া, দেখি কাকে বডি মডেল হিসেবে পাওয়া যায়। ওই দেখ একটা ছেলে আসছে, ওটা হবে না, ওটা বেটে। আরেকটা ছেলে আসছে, ওটাও হবে না, ওটা দেখ কেমন কঙ্কালের মতো চেহারা। কি সুন্দর দেখতে রে, হ্যান্ডসাম, উফ কি দারুণ লাগছে ফিগারটা, দেখ, উফ বাবা কি সুন্দর। শাও কিন্তু দেখে সব কিছু বুঝে গেল। তার ওই ভিলেন ক্যারেক্টার সিংমিনসি, সে সামনে এসে শাওকে ডাকতে লাগলো। তার বন্ধুরা বলল, তোরা একে অপরকে চিনিস? হ্যাঁ, ওর নাম সিংমিনসি, সে আমার বাল্যকালের বন্ধু। তার মানে এটা তোর কার্টুন ক্যারেক্টার সেই ভিলেনের কথা বলছিস তো? তার বন্ধুরা তো অবাক হয়ে গেল। এরপরের সিনে আমরা দেখতে পাই সিংমিনসি তার নিজের ক্লাসে বসে আছে। তার পাশে একটা মেয়ে এসে বসলো। সে বলল, তোমার হাতে যে টেডি বিয়ারটা আছে ওটা কি তোমার গার্লফ্রেন্ড দিয়েছে? সিংমিনসি বলল, না, এটা আমার বাল্যকালের বন্ধু দিয়েছে। সে মেয়েটা বলল, সে তোমাকে নিশ্চয়ই
নিশ্চয়ই ভালোবাসে। এ কথা শুনে সিংমিনসি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। পরের সিনে দেখা যাচ্ছে বাইজা কলেজ ক্যান্টিনে শাওর সঙ্গে দেখা করতে এসছে। তাকে জিজ্ঞেস করছে, তোমার হাতটা ভালো আছে তো? আমি ওই ঘটনার জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। শাও বলল, না না না, তার কোনো দরকার নেই, ওটা তো তোমার কোনো ভুল ছিল না। বাইজা বলল, তুমি একটু অন্যরকম, তোমার মতো মেয়ে আমি সত্যি আগে দেখিনি। বাইজা বলল, তুমি কি কিছু চিন্তা করছো? শাও বলল, না মানে আমার একটা বয়েজ মডেলের দরকার, কাউকে পাচ্ছি না। বাইজা তখন বলল, আমি তোমার মডেল হতে পারি কি? শাও বাইজাকে আর্ট রুমের দিকে নিয়ে গিয়ে তার জামাটা খুলতে বলল। যেমনি বাইজার জামাটা খুলে দিল, শাও দেখে অবাক হয়ে গেল। সে বাইজার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো। আর ঠিক ওই সময় সিংমিনসি হঠাৎ করে রুমের মধ্যে চলে আসে। সিংমিনসি বলল, তুমি এখানে কি করছো? তুমি কেন আমাকে মিথ্যে কথা বললে? তুমি আমাকে বলেছিলে আমার মেমোরিটা ফিরিয়ে আনতে সাহায্য করবে। শাও বলল, তুমি এখন এখান থেকে যাও, আমি এই ড্রয়িংটা করে নিই, তারপরে তোমার সমস্যার সমাধান করছি। সিংমিনসি বলল, না আমি যাব না। ঠিক আছে, তাহলে তুমি আমারও ছবিটা এঁকে দাও। এই বলে সে তার নিজের জামাটা ছিঁড়ে খুলে দিল। শাও পুরো অবাক হয়ে গেল। সে কিছুক্ষণের জন্য হতবাক হয়ে তার দুজনের দিকে তাকিয়ে থাকলো। শাও সিংমিনসিকে টানতে টানতে বাইরে নিয়ে এলো। তাকে বলল, তুমি কি চাও? সিংমিনসি বলল, আমি তোমার এক্স বয়ফ্রেন্ড। তুমি ছবি যদি আঁকতে চাও তাহলে তুমি আমাকেই আঁকতে পারো, অন্য কারো ছবি তুমি আঁকতে পারবে না। সে বলল, তুমি আমার বাল্য বন্ধু, তুমি আমাকে প্রথম থেকে মিথ্যে কথা বলে যাচ্ছ। তোমাকে মিথ্যে কথা বলার অধিকার কে দিল? আজ থেকে তুমি আমার সঙ্গে থাকবে। তুমি যদি আর বাইজারের সাথে কথা বলো তাহলে দেখো বাইজারের আমি কি করি। সে বাইজারকে মারতে যাবে, এমন সময় শাও ছুটে এসে সিংমিনসিকে জড়িয়ে ধরল। তার বুকের ভেতরটা কিরকম একটা রোমান্টিক অনুভূতি হয়। সিংমিনসি বলল, এই অনুভূতিটা আমাকে অন্যরকম লাগছে। আমার কিন্তু বাইজাকে মারতে একটুও ইচ্ছে করছে না। শাও মনে মনে বলতে লাগলো, আমাকে সিংমিনসির সাথে প্রেমের নাটক করতে হবে, তাহলে ও ঠিক থাকবে। সিংমিনসি বলল, শাও, তাহলে তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? শাও বলল, আমি ডান দিকের দ্বিতীয় ঘরটায় থাকবো। সিংমিনসি কিছুক্ষণ হাঁ করে তাকিয়ে থাকলো। মনে মনে ভাবতে লাগলো, আমার থেকে আমার বাড়িটাকে তো ভালো করে চেনে, আমার বাড়ির কোথায় কি থাকে প্রত্যেকটা জিনিস সে ভালো করে জানে। পরের সিনে আমরা দেখতে পাই, ওই দিন রাত্রিবেলা শাও সিংমিনসিকে ডেকে বলে, তোমার সঙ্গে কিছু কথা আছে। তাকে একটা খাতা ধরিয়ে দিয়ে বলে, এখানে তুমি সাইন করো। সিংমিনসি বলল, ওটা কি? শাও বলল, তোমার সাথে আমি একটা কন্ট্রাক্ট করতে চাই, তাই তুমি এটাই সাইন করে দাও। সিংমিনসি বলল, দেখি কি কন্ট্রাক্ট? সেখানে লেখা আছে বাইজা ও সিংমিনসি একে অপরের কাছে আসবে না, তারা দুজনে যেন কোনোদিন ঝগড়া না করে, তারা যেন সবসময় দূরে দূরে থাকে। শাও বলল, তুমি বাইজারের কলার কখনো ধরবে না, তাকে মারবে না। সিংমিনসি সাইন করে দিল। সাইন করে দেওয়ার সাথে সাথে ওটাকে দিয়ে টুক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিল। তারপর বলল, আমি কলেজে যাব। শাও হোস্টেল ক্যান্টিনে এক থালা খাবার নিয়ে খেতে যাবে। সিংমিনসি শাওকে বলল, তুমি কি তোমার ক্লাসে যাবে না? শাও বলল, তুমি চুপ করো, তুমি কি কন্ট্রাক্টের কথা ভুলে গেছো? সিংমিনসি বলল, এখান থেকে তোমার কলেজ 2 কিলোমিটার, চলো আমি গাড়ি করে তোমাকে ছেড়ে দিয়ে আসি। আমার বোন এক্ষুনি এসে যাবে, তুমি ওই পেছনের টেবিলে গিয়ে খেতে বসো। হঠাৎ করে ওখানে বাইজার চলে আসে। বাইজার শাওকে বলল, আমার খাওয়া শেষ, চলো আমরা স্টুডিওতে যাই। তারা উঠতে যাবে, এমন সময় শাওর 3 বন্ধু এসে উপস্থিত। শাও বলল, আমি আমার কাজের জন্য একজন মডেল পেয়েছি, আমার সিনিয়র বাইজার। তোমরা ওকে চেনো তো? হ্যাঁ চিনি, বাইজার কলেজের সবাই চেনা। আমরা যতদূর জানি এ তোর মডেল নয়, তোর মডেলের সঙ্গে বাইজারে পরিচয় করিয়ে দিয়েছিস তো? শাও কি বলবে ভেবে উঠতে পারছিল না, সে থতমত খেয়ে গেল। বাইজার তখন সেটা বুঝতে পেরে বলল, আমার কাজ আছে, আমার একটু হোমওয়ার্কও করতে হবে, সঙ্গে আমার শরীরের দিকে নজর দিতে হবে। আমি জিম করে 7টা প্যাক করেছি, আর একটা প্যাক বাকি আছে, দিলে আমার 8 প্যাক অ্যাপস হয়ে যাবে। সিংমিনসি তার নিজের টেবিল থেকে উঠে এসে শাওর টেবিলের সামনে এসে দাঁড়িয়ে গেল। সে বলল, আমিও খুব ডিসেন্ট,
স্টুডেন্ট, ভদ্র, নম্র, আমিও মডেল হতে পারি। সিংমিনসি বলল, আমার ছবি আঁকো। তারা সব আর্ট রুমের দিকে চলে গেল। সেখানে দুজন মডেল, বাইজা আর সিংমিনসি, দুজনে জামা খুলে বসে গেল। শাও আঁকতে শুরু করলো। কলেজের শেষে শাও বাড়ি চলে এলো। রাত্রি হয়ে গেছে, শাও ঘুমিয়ে পড়েছে। সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে সিংমিনসি হাতে একটা বড় সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে বাইজাকে মারবে বলে। আবার কিছুক্ষণ পরে দেখছে সিংমিনসি বাইজারের ওপর ছুরি নিয়ে আক্রমণ করছে। সে ঘুমোতে পারছিল না। সে ঘুম থেকে উঠে বসে। সে মনে মনে ভাবতে লাগলো, আমি কেন বাইজারের ছবিটা আঁকতে পারছি না। শাও তার বন্ধুকে ফোন করে বলল, আমি কয়েকদিনের জন্য বাইরে যাচ্ছি কাজে, আমার মডেলটাকে কয়েকদিন তুই লক্ষ্য রাখতে পারবি কি? তার বন্ধু বলল, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুই তোর কাজে যা, আমি লক্ষ্য রাখবো। পরের দিন সকালে শাও কলেজের ল্যাবে চলে গেল। সেখানে সিংমিনসি আগে থেকে এক্সপেরিমেন্ট করছিল। সিংমিনসির বন্ধু বলল, তুমি এখানে কেন এসেছো? বডি মডেল খোঁজার জন্য? শাও বলল, আমি আমার বন্ধুকে ল্যাবে হেল্প করার জন্য এসেছি। হঠাৎ করে তাদের সিনিয়র বাইজা ল্যাবে ঢুকে যায়। সে বলল, আমাদের কলেজের ফাংশনের জন্য তোমাদের সবাইকে একটা করে এক্সপেরিমেন্ট মডেল তৈরি করতে হবে। বাইজা শাওকে দেখে বলে, তুমি আমার পার্টনার হবে, আমরা দুজনে মিলে একটা এক্সপেরিমেন্ট করব। শাও বলল, আমি তোমার পার্টনার হব। শাও হাতে একটা খরগোশের বাচ্চা তুলে বলে, এই খরগোশটা কত কিউট, কত সুন্দর। তখন বাইজা বলে উঠল, তুমিও তো কত সুন্দর, কত কিউট। এই কথা শুনে তখন প্রচণ্ড রেগে যাচ্ছিল সিংমিনসি। শাও গিয়ে পরিস্থিতি সামাল দেয়। শাও সিংমিনসিকে দেখছিল আর বলছিল, আমার নজর সবসময় কিন্তু তোমার দিকে, বাইজাকে একদম বিরক্ত করবে না। সিংমিনসি ওখান থেকে বেরিয়ে আসতে চাইছিল। সে তখন একটা ঘটনা ঘটালো। সে একটা মরা ব্যাঙ নিয়ে তার রুমমেটের হাতে ছেড়ে দিল, আর সেই রুমমেট চিৎকার করে উঠলো। ব্যাস, সেখান থেকে সবাই বেরিয়ে এলো। এরপরের সিনে আমরা দেখতে পাই শাও সিংমিনসিকে দেখে বলল, তুমি এসব কেন করছো? সিংমিনসি বলল, বাইজাকে চোখের সামনে দেখলে আমি প্রচণ্ড রেগে যাই, নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। শাও বলল, তোমার কন্ট্রাক্টটার কথা মনে আছে তো? কন্ট্রাক্টে কিন্তু লেখা আছে, তোমার যে পোষা জন্তু ঢুল মনস্টার, তুমি যদি এরকমভাবে করো তাহলে আমরা কিন্তু তার মাংস কেটে বাজারে বিক্রি করে দেবো। সিংমিনসি আরও রেগে যাচ্ছিল। শাও তখন সিংমিনসিকে জড়িয়ে ধরে বলল, সব ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধে নেই, আমি তোমার সাথে আছি। এর পরের সিনে আমরা দেখতে পাই সিংমিনসি আরেকটা রুমে বসে খাবার খাচ্ছে। শাও বলল, তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করো, না হলে তোমার মেমোরিটা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবো না। সিংমিনসি বলল, হ্যাঁ তা তো আমি জানি, কিন্তু আমি যখনই বাইজাকে চোখের সামনে দেখতে পাই তখন আমি নিজেকে কন্ট্রোল রাখতে পারি না। সিংমিনসি শাওকে বলল, তুমি বাইজাকে ভালোবাসো তো? তুমি ভয় পাও যদি আমি তার কিছু করে দিই? শাও ওখান থেকে খাওয়া না খেয়ে উঠে চলে গেল। পরের দিন কলেজে বাইজা একটা মডেল তৈরি করেছে। সেটা এক্সপেরিমেন্ট করার জন্য শাওকে ডেকে পাঠালো। শাও সেখানে এলো, তার পিছু পিছু সিংমিনসিও চলে এলো। শাও বলল, তুমি এখানে কি করছো? সিংমিনসি বলল, আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। বাইজা তখন সিংমিনসিকে বলল, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, স্টেজে প্রোগ্রামটা কিভাবে হবে তুমি আমাদের ভালোভাবে অ্যাসিস্ট করবে। পরের সিনে আমরা দেখতে পাই শাও সিংমিনসিকে টেনে নিয়ে বাইরে চলে এলো। সে বলতে লাগলো, তুমি সব জায়গায় আমাকে কেন ডিস্টার্ব করো? শাও বলল, তুমি এখানে পড়তে এসেছো না কি করতে এসছো? সিংমিনসি তখন বলল, এখানকার টিচাররা এত ভালো, আমি এত তাড়াতাড়ি পড়াশোনা শিখে ফেলেছি যে ফাঁকা সময় আমি কি করব কিছু ভেবে উঠতে পারছি না। শাও এদিক ওদিক তাকাচ্ছিল, যদি তাদের কেউ দেখে ফেলে। ওই সময় ওখান দিয়ে কলেজের একটা ছেলে হেঁটে যাচ্ছিল। সিংমিনসি শাওকে টেনে বুকে চেপে ধরলো। শাও বলল, এটা তুমি কি করলে? সিংমিনসি বলল, ওই সাইড দিয়ে ছেলেটা যাচ্ছিল, তোমাকে দেখে না ফেলে সেই জন্য আমি করতে বাধ্য হলাম। কিছুক্ষণ পর সিংমিনসি আবারও শাওকে বুকে চেপে ধরলো। তার কিছুক্ষণ পর সিংমিনসির ক্লাসের একজন মেয়ে স্টুডেন্ট তার কাছে আসছিল। সেই সময় সিংমিনসি তাকে টেনে বুকে জড়িয়ে নিল। মেয়েটা সেটা দেখে লজ্জায় চলে যাচ্ছিল। শাও মেয়েটাকে ডেকে বলল, তুমি যেটা ভাবছো ওরকম কিছু না, সিংমিনসি আমার বাল্যকালের বন্ধু, তোমার কোথাও ভুল বোঝাবুঝি হচ্ছে। এটা বলে সিংমিনসিকে ওখানে রেখে শাও ওখান থেকে বেরিয়ে চলে এলো। মেয়েটা বলল, আমরা একই ক্লাসে পড়ি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম ক্লাসরুমে, তুমি এলে না, সেই জন্য আমি এখানে চলে এলাম। সিংমিনসি বলল, চলো চলো তাহলে আমরা ল্যাবের দিকে যাই। অডিটোরিয়াম হল থেকে বেরিয়ে তারা ল্যাবের দিকে তাড়াতাড়ি যাচ্ছিল। পেছন থেকে মেয়েটা বলল, তুমি এত তাড়াতাড়ি কেন হাঁটছো? তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, শাও আর তুমি কি কোনো
রিলেশনে আছো? সিংমিনসি বলল, না আমরা শুধুমাত্র বন্ধু। তাহলে কেন তুমি তাকে বুকে টেনে নিয়ে ওখানে দাঁড়িয়েছিলে? না ওটা কিছু না, আমরা শুধুমাত্র বন্ধু। পরের দিন কলেজের বাইরে ইয়ং ও তার দুই বন্ধু ডোমজুকে গল্প করতে করতে যাচ্ছিল। আচ্ছা তোর লুকে কেমন লাগে? ভালো লাগে, সে দেখতেও ভালো, তার চোখ দুটো বেশ বড় বড়, খুব সুন্দর, সে ভালো পড়াশোনা করে, সে ভদ্র নম্র, তাকে যে কেউ পছন্দ করবে। ইয়ং ও ডোমজুকি কলেজের ভেতরে প্রবেশ করলো। ডোমজুকি ইয়ংকে জিজ্ঞেস করছে, দেখ লিংলুয়ালুও কিন্তু খুব কিউট, আমার তো ওকে খুব পছন্দ। ইয়ং বলল, ওই তুই কি বলছিস, ও তোর বৌদি রে, ও শুধু আমার। ডোমজুকি বলল, আমি তো এমনি তোর সঙ্গে ইয়ার্কি করছিলাম। ইয়ং বলল, দেখি রুমের ভেতরে যাই, ওর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। লিংলুয়ালু পেছন ঘুরে সিংমিনসিকে দেখার চেষ্টা করছে, কিন্তু ইয়ং ভাবছে ওকে লিংলুয়ালু দেখার চেষ্টা করছে। পরের দিন সকালবেলা কলেজ ক্যান্টিনে সিংমিনসি শাওর সমস্ত বন্ধুদের খাবারের নিমন্ত্রণ জানালো। সবাই যখন একসঙ্গে খেতে বসে গল্প করছিল তখন সিংমিনসি বলে উঠল, আজকে আমি খুব খুশি। আমি তোমাদেরকে একটা খবর জানাতে চাই, শাও আমার বন্ধু, সে আমার খুবই কাছের বন্ধু, বন্ধুর থেকেও আরও অনেক বেশি। শাও বলে উঠল, না না না, ও তো ইয়ার্কি করছে। শাও বলল, সিংমিনসি তুমি কি যা তা বলছো? শাওর রুমমেট শাওকে বলছে, দেখ তুই যাই বলিস না কেন, তোর এই বন্ধুটা কিন্তু খুবই কিউট। পরের সিনে আমরা দেখতে পাই কলেজ ফাংশনের যেখানে রিহার্সেল হবে সেখানে সিংমিনসি শাও এবং তার বন্ধুরা একসঙ্গে গেল। সিংমিনসি শাওকে নিয়ে স্টেজে উঠে সবাইকে বলতে লাগলো, বন্ধুরা আমার একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে, শাও আমার বন্ধু, খুবই কাছের বন্ধু, বন্ধুর থেকেও আরও বেশি। কলেজের রিহার্সেল যেখানে হচ্ছে সেখানে বাইজার সিংমিনসি শাওকে আমরা একসাথে দেখতে পাই। সিংমিনসির সাথে বাইজারের বন্ধুত্ব হয়ে গেছে। বাইজার সিংমিনসিকে গিটার শেখাচ্ছে, বাইজারের জন্য জল নিয়ে আসছে। এটা দেখে শাও প্রচণ্ড রেগে যায়। শাও বলে, আমার জল তেষ্টা পেয়েছে অথচ আমাকে জল না দিয়ে চলে গেল। পরের দিন কলেজের রিহার্সাল রুমে তিনজন এলো, বাইজার, সিংমিনসি আর শাও। তারা দেখলো একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে বিস্কুট খাইয়ে দিচ্ছে। সিংমিনসি সেখান থেকে উঠে চলে গিয়ে বাইজারের জন্য একটা বিস্কুটের প্যাকেট নিয়ে এলো, বাইজারকে বিস্কুটটা খাওয়ালো। বাইজারকে বলল, এই বিস্কুটটা আমি নিজের হাতে তৈরি করেছি। বাইজার ওটা খেয়ে বলল, বাহ কি সুন্দর হয়েছে, দারুণ টেস্টি, এরকম বিস্কুট আমি আগে কোনো দিন খাইনি। পরের দিন শাও বাইজারের জন্য এক প্যাকেট বিস্কুট নিয়ে এলো, আমি নিজের হাতে তৈরি করেছি তোমার জন্য, তুমি এটা খাও। বাইজার তখন বিস্কুট প্যাকেটটা নিয়ে বের করে দেখলো বিস্কুটগুলো সব পুড়ে গেছে। শাও সিংমিনসিকে টেনে নিয়ে দূরের দিকে চলে গেল। এ কাজটা নিশ্চয়ই তোমার, তুমি এটা কি করলে? সিংমিনসি বলল, আমি তোমার জন্য বিস্কুট বানাতে চেয়েছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে দেখি বিস্কুটটা পুড়ে গেছে, আমি তোমাকে বলার সাহস পাইনি। শাও বলল, তুমি আমাকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দাও। ওখান থেকে বেরিয়ে চলে গেল। পরের দিন সকালবেলা কলেজের ল্যাবে লিংলুয়ালু বসে কিছু একটা এক্সপেরিমেন্ট করছিল, কিন্তু কোনো রকমভাবে সে এক্সপেরিমেন্টটা সফল হচ্ছিল না। ওখানে হঠাৎ করে সিংমিনসি চলে এসে বলে, আমাকে দাও, আমি এক্সপেরিমেন্টটা করে দিচ্ছি। অনেকক্ষণ এক্সপেরিমেন্ট করার পরে সে তাকে সমস্ত রেজাল্ট দিল। লিংলুয়ালু রেজাল্ট দেখে বলল, এক্সিলেন্ট, তুমি জিনিয়াস, তুমি এটা কি করে করলে? তুমি তো ঠিকঠাক ক্লাস করো না, আর তোমাকে কোনো সময় বই নিয়ে বসতেও দেখিনি, কিন্তু ক্লাসে সব সময় তুমি ফার্স্ট হও। সিংমিনসি বলল, আমি যে কোনো বই একবার দেখলে আমার মনে থেকে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই কলেজের কয়েকটা খারাপ ছেলে শাওকে আসতে দেখে তারা শাওকে ঘিরে ধরে এবং বলতে থাকে, তুমি যদি ফাঁকা থাকো তাহলে আমাদের সঙ্গে চলো, একসঙ্গে আমরা খুব মজা করব। ওই সময় সিংমিনসি চলে এলো এবং শাওকে কলেজের ভেতরে টেনে নিয়ে গেল। শাও সিংমিনসিকে বলল, তুমি তাদেরকে কিছু বললে না কেন? আমাকে এত নোংরা কথা বললো।
তার কিছুক্ষণ পরে সিংমিনসি গিয়ে ওই খারাপ ছেলেদের সঙ্গে মারপিট করে এবং তাতে সে আহত হয়। ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। লিংলুয়ালু সিংমিনসিকে ডাক্তারের কাছে নিয়ে আসে। সে শাওকে ফোন করে বলে, তোমার বন্ধু খুব অসুস্থ, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। লিংলুয়ালু ডাক্তারকে জিজ্ঞেস করছে সিংমিনসি কোথায় কোথায় চোট পেয়েছে। ডাক্তার তখন বলছে হাড়ে ও মাংসপেশিতে চোট পেয়েছে, তবে এখন কিছু বলতে পারছি না, ওর রেস্টের দরকার, তুমি ওর ভালোভাবে খেয়াল রেখো। শাও তড়িঘড়ি করে ছুটে এসে সিংমিনসিকে জিজ্ঞেস করলো, তোমার কোথায় লেগেছে বলো, তোমার কি খুব ব্যথা করছে? তারা একে অপরের দিকে গভীরভাবে তাকিয়ে থাকলো। সিংমিনসি শাওকে বলল, আমার খুব একটা যন্ত্রণার অনুভব হচ্ছে না। লিংলুয়ালু শাওকে বলল, সিংমিনসি কলেজের বাইরে কয়েকটা ছেলের সঙ্গে মারপিট করতে গিয়ে এই অবস্থা। লিংলুয়ালু মনে মনে সিংমিনসিকে ভালোবেসে ফেলেছিল। ডাক্তার বলল, আর বেশি কথা বলো না, ওর রেস্টের দরকার আছে, আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, ওষুধটা তোমরা নাও। এই বলে ডাক্তার ওষুধটা যখনই বাড়িয়ে দিল, তারা দুজনে হাত পেতে রইল। তারা নিজেরা একে অপরের দিকে বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। শাও সিংমিনসি গাড়িতে উঠে জিজ্ঞেস করলো, তোমাকে বারবার আমি বলেছি তুমি ঝগড়া করবে না রাত্রিবেলা। কিছুক্ষণ পরে শাও বলছে, বেশ করেছো, ছেলেগুলোকে মেরেছো। তখন তারা একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে থাকে। শাও হঠাৎ বলে উঠল, মিস্টার ও দাঁড়িয়ে আছে, আমি চাই না মিস্টার ও আমাকে দেখে ফেলুক, আমাকে একটু লুকাতে হবে, কিন্তু এই গাড়ির ভেতরে আমি কোথায় লুকাই? সিংমিনসি শাওকে কাছে টেনে বুকে জড়িয়ে রাখলো যাতে কেউ তাকে দেখে না ফেলে। শাও সিংমিনসির বাড়িতে চলে এলো। সিংমিনসি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে শাওর সামনে জামা খুলে দাঁড়িয়ে গেল। শাও দেখে কিছুটা নার্ভাস হয়ে গেল। শাও সিংমিনসিকে বলল, তুমি ঘুরে বসো। মলমটা সিংমিনসির পিঠে যখন লাগাচ্ছিল শাও জিজ্ঞেস করছিল যে, তোমার কি পিঠে ব্যথা লাগছে? সিংমিনসি বলল, না আমার ব্যথা করছে না, দিয়ে ঘুরে পড়ল। দুজনের ঠোঁটের মাঝখানের গ্যাপটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। শাও সিংমিনসির ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আর বলল, তোমার ঠোঁটেও তো ব্যথা আছে, ওখানে মলমটা লাগিয়ে দিই, এদিকে ঘোরো। সিংমিনসি শাওর হাত ধরে তাকে জোরে বুকে টেনে নিল এবং আরও কাছে টেনে নিল। তাদের দুজনের মনের ভেতরে শিহরণ জেগে উঠল। তারা একে অপরের দিকে নীরব শ্রোতার মতো তাকিয়ে থাকলো। পরের দিন সকালে লিংলুয়ালু কলেজে এলো। শাওকে একটা বিস্কুটের ঠোঙা দিয়ে বলল, আমি নিজের হাতে সিংমিনসির জন্য এটা তৈরি করেছি, তুমি কি সিংমিনসিকে ওটা দিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই। লিংলুয়ালু শাওকে বলল, আমরা একে অপরকে চিনি অথচ ফোন নাম্বার জানি না, তুমি কি আমাকে তোমার ফোন নাম্বারটা দেবে? শাও বলল, এই নাও। ইয়ং ও তার বন্ধু ডংজিকি ছুটতে ছুটতে কলেজ গ্রাউন্ডে এসে পৌঁছালো। ডংজিকি জিজ্ঞেস করলো, আচ্ছা বস, লিংলুয়ালুর সঙ্গে তোমার প্রেমটা কেমন চলছে? সে বলল, ঠিকঠাক, ভালোই চলছে, কোনো অসুবিধে নেই। ডংজিকি বলল, আমি যতদূর জানি লিংলুয়ালু সিংমিনসিকে পছন্দ করে। আরে ওটা পছন্দ নয়, ওটা হচ্ছে ওরা একই ক্লাসে পড়ে তো, তাই একে অপরের সঙ্গে অনেক বেশি সময় কাটাতে হয়। শাও অডিটোরিয়ামে গিয়ে দেখলো বাইজা ইয়ংয়ের সাথে গিটার প্র্যাকটিস করছে। শাও বাইজাকে জিজ্ঞেস করছে, আমাদের প্র্যাকটিসটা কখন করব? বাইজা বলল, আমার ইলেকট্রিক গিটার বেশি পছন্দ, ওটাই আমি করব। শাও নিজের রুমে চলে যায়। এসে মনে মনে ভাবতে লাগলো, এবার আমি একটা এমন ছবি আঁকবো যাতে ওই ইলেকট্রিক গিটারে ইয়ং ইলেকট্রিক শক খেয়ে যায়। শাও একটা ফোন দিয়ে আঁটলো। সে সিংমিনসির ওষুধের লঙ্কার গুঁড়ো মিশিয়ে সিংমিনসির বাড়িতে গিয়ে তার পিঠে লাগিয়ে দিল। একটা ছবি তুলে সে সিংমিনসিকে দেখিয়ে বলল, তোমার পিঠের ব্যথাটা অনেক বেশি গভীর, তুমি এখানে শুয়ে থাকো 5-6 দিন, তোমার খুব রেস্টের প্রয়োজন। এরপরের সিনে আমরা দেখতে পাই ইয়ং স্টেজে দাঁড়িয়ে গান গাইছে।
স্টেজ থেকে নেমে এসে ইয়ং শাওকে বলছে, আমার নাম ইয়ং, আমি অন্য কাউকে ভালোবাসি। শাও বলল, আয়নাতে নিজের মুখটা দেখেছিস? আমিও অন্য কাউকে ভালোবাসি। ইয়ং বলল, তাহলে কেন তুমি এখানে এসেছো? শাও বলল, তোমার ইলেকট্রিক গিটারটা কোথায় গেল? তুমি কি তোমার পারফরমেন্সটা চেঞ্জ করে নিয়েছো? ইয়ং বলল, না, আমি বিদেশি একটা গিটার অর্ডার দিয়েছি, সেটা এখনো এসে পৌঁছায়নি। শাও বলল, ওটা কি খুবই দরকার? ইয়ং বলল, আচ্ছা তুমি বলো তো, তুমি কিটা বলতে চাইছো? শাও বলল, ইলেকট্রিক? এটা যে খারাপ তা বলছি না, তবে ইলেকট্রিক গিটার থেকে কারেন্ট বেরিয়ে তোমাকে ইলেকট্রিক শর্ট দিতে পারে, যেটা তোমার শরীরের পক্ষে খুবই ভালো না। তার থেকে বরং আমার কাছে একটা প্ল্যান আছে, আমি তোমাকে নাচ শেখাবো। ইয়ং বলল, আমি কলেজের উদ্বোধনী সঙ্গীতে গিটার বাজাবো, কারণ ওটা বাজাতে আমার খুব ভালো লাগে, খুব মজা লাগে। মঞ্চে উপস্থিত সমস্ত দর্শক আমার ওই গিটারের বাজানো দেখে হাততালি দেবে, যেটা দেখে আমার খুব ভালো লাগবে। শাও বলল, আমি যেটা বলছি তুমি সেটাই করো, দেখবে খুবই মজা আসবে এবং মেয়েরা এটা দেখে খুবই আনন্দ পাবে। ইয়ং জিজ্ঞেস করছে, কি ড্যান্স? তখন শাও বলছে, ময়ূর ডান্স। ইয়ং বলল, তুমি কি যা তা বলছো? একটা ছেলে ময়ূর ডান্স নাচবে? শাও ইয়ংকে কোনো রকমভাবে নাচটা যাতে করে তার জন্য পটিয়ে নিয়েছিল। তখনই ইয়ং বলে বসলো, আমার লিংলুয়ালুকে খুবই পছন্দ। শাও তখন বলে উঠলো, তাহলে তো কোনো অসুবিধে নেই, তাহলে তো তোমাকে সেই ময়ূর ডান্সটাই অবশ্যই করতে হবে, কারণ মেয়েরা ওই রকম টাইপের নাচ খুবই ভালোবাসে, আর ও তো আমার বন্ধু। তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো। কোথায় কোথায়, দেখি দেখি। ইয়ং তখন আনন্দে নেচে উঠল, বলে, ঠিক আছে, আমি ডান্স করব। শাও হোস্টেলে চলে এলো। তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করছে, আজকে ছুটির দিন, তুই বাড়ি যাবি না? শাও তাদেরকে বলল, আমি আজকের দিনটা তোদের সাথে থাকবো। তখন তার বন্ধুরা বলছে, তাহলে মনে হয় তুই লাস্ট বাসটা মিস করেছিস। শাও তখন বলল, হ্যাঁ ঠিক বলেছিস। শাও বলল, তাহলে আজকের রাতে আমরা পার্টি করব। এই বলে তারা নাচতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই শাও ইয়ংকে নিয়ে ডান্স রুমে গেল। সেখানে তাকে ডান্স প্র্যাকটিস করাতে থাকে, কিন্তু ওই ডান্স ইয়ং করতে পারে না। ইয়ং বলে, যা হয়েছে অনেক হয়েছে, আমার মনে হয় আমার শরীরে হাত পাগুলো সব ভেঙে যাবে। অপরদিকে সিংমিনসি লুকিয়ে লুকিয়ে এইসব কাণ্ড কারখানাগুলো দেখছিল। সিংমিনসি সারা দিনটা বাইজা এবং শাওয়ের পেছনে ঘুরতে লাগলো। সিংমিনসি তখন পুরনো দিনের সেই কথাগুলো মনে মনে ভাবতে লাগলো। ভাবতে ভাবতে তার চোখ থেকে জল গড়িয়ে এলো, তার মনটা খুবই দুঃখে ভরে গেল। পরের সিনে আমরা দেখতে পাই কলেজের ল্যাব রুমে ইয়ং আর লিংলুয়ালু জিজ্ঞেস করছে, তুমি কি সারাদিন এইসব এক্সপেরিমেন্ট করতে থাকো? তুমি কলেজের ফাংশনে আমার পার্টনার হবে কি? লিংলুয়ালু বলল, আমার এসব ভালো লাগে না। তখন ইয়ং বলল, বছরে একবার এই দিনটা আসে, তোমার এটা পছন্দ নয়? কোনো রকমভাবে সে লিংলুয়ালুকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো রকমভাবে ওটা হচ্ছিল না। ইয়ং লিংলুয়ালুকে বলল, তুমি সিংমিনসিকে চেনো তো? সে বলল, হ্যাঁ চিনি, সে তো আমার ক্লাসমেট, তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। লিংলুয়ালু জিজ্ঞেস করলো, কি সারপ্রাইজ? ইয়ং বলল, সারপ্রাইজ যদি আমি বলে দিই তাহলে কি আর সারপ্রাইজ থাকে? ইয়ং বলল, গত 3-4 দিন ধরে তোমার জন্য একটা প্রোগ্রাম প্র্যাকটিস করছে, শুধুমাত্র তোমার জন্য, কারণ তুমি আসবে বলে। লিংলুয়ালু অনেকক্ষণ ভাবলো। ইয়ংকে বলল, ঠিক আছে, আমি যাব। অনুষ্ঠানের দিন গান বাজনা হচ্ছে, ওয়েলকাম পার্টি হচ্ছে, কলেজের সমস্ত ছেলেমেয়েরা প্রচণ্ড আনন্দ করছে। বাইজা শাওকে শেখাচ্ছে কিভাবে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে, কিন্তু কিভাবে দর্শকদের কাছে আমরা নিজেদের প্রতিভাকে তুলে ধরবো, তারই রিহার্সাল চলছিল। সিংমিনসি এটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং মনে মনে খুবই কষ্ট পাচ্ছিল। কলেজের অনুষ্ঠানে প্রত্যেক স্টুডেন্ট যে যার প্রতিভাকে তুলে ধরছিল, গান বাজনা হচ্ছিল। স্টেজের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে ইয়ং লিংলুয়ালুকে দেখছিল।
ইয়ং মেয়েদের মতো হাত পা ছড়িয়ে ছিটিয়ে নাচতে থাকে। পেছন থেকে সাউ তাকে তাল দিচ্ছিল। স্টেজের পেছনে সিংমিনসি হঠাৎ করে চলে আসে সাউয়ের সামনে, এসে বলে, আমরা ছোটবেলার বন্ধু, একে অপরকে ভালোবাসি। সাউ বলল, তুমি এখান থেকে যাও। সিংমিনসি বলল, না আমি যাব না। তুমি যাও বলছি। না আমি যাব না। যাবে না তো? না আমি যাব না। এই বলে সাউ সিংমিনসির কলার ধরে তাকে বলল, আমি তোমার জন্য কি না করেছি। আর তখনই তাড়াহুড়োতে স্টেজে যে ফল সিলিং আছে সেটা ভেঙে ইয়ংয়ের মাথার উপরে পড়লো। অনুষ্ঠানে যত ছাত্রছাত্রী এসেছিল সবাই স্টেজে হাঁ করে তাকিয়ে থাকলো। সিংমিনসি সাওর গালে আলতো করে চুমু খেলো। কলেজের সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলো, বিশেষ করে লিংলুয়ালু। ওর মনটা পুড়ে ছাড়খাড় হয়ে গেল, কারণ সে এই ভেবে এসেছিল যে তাকে মনে হয় সিংমিনসি ভালোবাসে। সিংমিনসির সাওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। সাওয়ের গভীর হালকা হালকা নিঃশ্বাস সিংমিনসির মুখের ওপর এসে পড়ছিল। সবাই হাততালি দিয়ে বলল, সাবাস গুরু সাবাস, ফাটিয়ে দিয়েছো, এইভাবে চালিয়ে যাও। সাও লজ্জায় ওখান থেকে ছুটতে পালিয়ে গেল। ডংজিকে ইয়ংকে বলল, বস তুমি ঠিক আছো তো? ইয়ং দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আজকে যা হয়েছে সেটা একদমই ঠিক নয়। ডংজিকে বলল, না বস, তুমি তো ঠিকই ছিলে, কিন্তু ওরা যে পেছনে বসে এই রকম কাণ্ড কারখানা করবে কে জানতো? ডংজিকে বলল, আমার ইজ্জতের একদম ফালুদা হয়ে গেছে রে। লিংলুয়ালু আমাকে আর কোনো দিন পছন্দ করবে না। আমি নিজের কাছে নিজে হেরে গেলাম। ডংজিকে ইয়ংকে বলল, আচ্ছা বস, তুমি তো গিটার দিয়ে গান করবে, নাচ করবে, এরকমটাই ছিল, কিন্তু তুমি এরকম মেয়েদের মতো ময়ূর নৃত্য তোমার মাথায় এলো কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। আরে আমি তো সবাইকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, এই সিংমিনসিটা এসে সব কিছু গন্ডগোল করে দিল। সিংমিনসি আর সাও সকালে হাঁটতে হাঁটতে কলেজের দিকে এলো। কলেজের সবাই সাও আর সিংমিনসির দিকে তাকিয়ে হাসছে। সাও বলল, কালকের ওই ঘটনাটার পরে সবাই আমাদের দিকে কেমন তাকিয়েছে দেখো। সিংমিনসি বলল, তাতে কি হয়েছে? সাও বলল, তুমি চুপ করো। সাও বলল, আমাদের কয়েকদিন নিজেদের থেকে দূরে দূরে থাকতে হবে, ওটা সাময়িক, 2-3 দিন পরে সবাই ভুলে যাবে, তারপর ঠিক হয়ে যাবে, চলো আমরা ক্লাসে যাই। পরের সিনে আমরা দেখতে পাই সাওর হোস্টেলের বন্ধুরা সাওকে দেখতে পেয়ে বলে, সাও তুই আমাদের সত্যি করে বল, তুই কাকে ভালোবাসিস? সিংমিনসিকে ভালোবাসিস না বাইজাকে ভালোবাসিস? তুই আমাদের এতদিন এটা বলিসনি, লুকিয়ে লুকিয়ে প্রেম চলছিল। আমি বাইজাকে ভালোবাসি, কিন্তু ওই সিংমিনসি আমাকে সব সময় বিরক্ত করবে বলে ওই ঘটনাটা ঘটালো। তোরা একটু দেখ, ওকে আমি ঠিক উচিত শিক্ষা দেব। পরের সিনে আমরা দেখতে পাই টিফিন রুমের ভেতরে সাও ও তার বন্ধুরা একসাথে টিফিন খাচ্ছিল। হঠাৎ সিংমিনসি এসে সাওকে ডাকলো। সাও তখন সিংমিনসির কলার ধরে টেনে তাকে দেওয়ালের এক কোণে নিয়ে গেল। সাও বলল, তুমি কেন এখানে এসেছো? সিংমিনসি বলল, তোমার একটা জিনিস আমার কাছে থেকে গেছে, সেটা আমি দিতে এসেছি। সাও বলল, কি জিনিস দাও? ওই জিনিসটা দিয়ে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তোমার জন্য আমি বিস্কুট বানিয়ে এনেছি, এই নাও। সাও বিস্কুটটা খেয়ে সুন্দর হয়েছে ওটা বলতে পারছে না, কিন্তু একটু একটু করে বিস্কুটটা পুরোটা খেয়ে সে শেষ করে দিল। হঠাৎ সিঁড়ির কাছের দরজাটা থেকে একটা ছেলে বেরিয়ে আসছিল। সাও তাকে দেখে সিংমিনসিকে জড়িয়ে ধরলো। সিংমিনসির গভীর নিঃশ্বাস সাওয়ের মুখের ওপর এসে পড়ছিল, আর ওদিকে সিঁড়ির ওপর থেকে কলেজের বাকি স্টুডেন্টরা এসে মোবাইলে ক্যামেরা দিয়ে তাদের প্রেমলীলা ক্যামেরাবন্দি করেছিল। সিংমিনসি এটা দেখে হেসে হেসে চলে গেল। সাও বকতে বকতে আসছিল। সেই সময় ইয়ংয়ের সাথে তার দেখা হয়। ইয়ংকে বলে, সবাই জানে আমার সাথে সিংমিনসির প্রেম চলছে, কিন্তু আমি তো সিংমিনসিকে ভালোবাসি না।
ইয়ং বলল, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, লিংলুয়ালু জানে তুমি আর সিংমিনসি দুজনে যে একে অপরকে প্রেম করো। যাক, সাপে বর হয়েছে, আমার লাভ হয়েছে, তুমি অজান্তে আমার অনেকটা সুবিধা করে দিয়েছো। পরের সিনে আমরা দেখতে পাই কলেজের পিটি ক্লাসে সমস্ত স্টুডেন্ট এসে উপস্থিত। পিটি স্যার সবাইকে বলল, তোমরা যে যার একে অপরের জুটি খুঁজে নাও, কারণ এবারে যেটা শুরু হবে সেটা হলো বস্তা দৌড়। দূরে এক জায়গায় বসেছিল সিংমিনসি। শাও লুকিয়ে লুকিয়ে সিংমিনসিকে দেখার চেষ্টা করছিল। পিটি স্যার বলল, তোমরা যে যার একজন একজনকে বেছে নাও। লিংলুয়ালুর কাছে গিয়ে ইয়ং বলল, তুমি আমার পার্টনার হবে? লিংলুয়ালু বলল, না, আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বাইরে যেতে চাই। পিটি স্যারকে বলে সে বাইরে চলে গেল। ইয়ং পিটি স্যারকে গিয়ে বলল, স্যার আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু বাইরে যাব কি? স্যার বলল, তুমি ওই কোণে গিয়ে বসো। হঠাৎ একটা ছেলে ছুটে এসে শাওকে বলল, তুমি কি আমার পার্টনার হবে? পেছন থেকে আরেকটা ছেলে ছুটে এসে বলল, তুই কাকে বলছিস জানিস? ও কে? ওই দেখ, ওখানে ওর লাভার বসে আছে, আমাদের সিনিয়র। সে বলে, চ চ চ তাড়াতাড়ি চ। শাও রেগে একটা মোটা ছেলেকে বলল, তুমি কি আমার পার্টনার হবে? না না না, আমি পারবো না। শাও একটা বেল্ট নিয়ে তাদের দুজনের এক পায়ে একটা একটা করে বেঁধে দিল। সিংমিনসি দূর থেকে বসে বসে দেখছিল আর মনে মনে রেগে যাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই সিংমিনসির কাছে গিয়ে লিংলুয়ালু জিজ্ঞেস করলো, তোমার শরীরটা ভালো আছে তো? সিংমিনসি বলল, না। এদিকে বস্তা দৌড় শুরু হলো। মোটা ছেলেটার সাথে শাও কোনো মতে ছুটতে পারছিল না। এক জায়গায় গিয়ে শাওয়ের হাতের ওপর মোটা ছেলেটা পড়ে গেল। সিংমিনসি দেখে সঙ্গে সঙ্গে ছুটে চলে এলো। শাওকে এসে বলল, তোমার হাতে লাগেনি তো? শাও বলল, না না, একটুখানি লেগেছে। সে তখন শাওয়ের হাতটা ধরে তাকে ডাক্তারখানার দিকে নিয়ে গেল। দূর থেকে লিংলুয়ালু দেখছিল আর মনে মনে কষ্ট পাচ্ছিল। সে তাদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। সিংমিনসি শাওকে ডাক্তারের কাছে নিয়ে এলো। ডাক্তার বলল, এমন কিছু হয়নি, আমি স্প্রে দিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। ডাক্তার যেই সময় স্প্রে আনতে গেল সেই সময় সিংমিনসি আর শাও একে অপরের আরও কাছাকাছি চলে এলো। তাদের দুজনের চোখ একে অপরের কাছ থেকে যেন সরছিল না। বৃষ্টি কমে গেছিল। তারা দুজনে রাত্রিবেলা হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে বসলো। শাও সিংমিনসিকে বলল, তুমি কিন্তু কোনো খারাপ ছেলে নও, তুমি আমার বাল্যকালের কোনো বন্ধুও নও, তুমি আমার বয়ফ্রেন্ডও নও। আমি তোমাকে মিথ্যে কথা বলেছি, তুমি শুধুমাত্র আমার একজন বডি মডেল। কিন্তু আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না, আমি আমার কমিক বইতে যে ছবিটা এঁকেছি তাতে তোমাকে ভিলেন হিসেবে দেখেছি, কিন্তু আমি অবাক হয়ে গেলাম আমার ভিলেন আমার সঙ্গে প্রেম করছে। সিংমিনসি শাওকে বলল, রাত্রি হয়ে গেছে, তুমি তোমার হোস্টেলে ফিরে যাও। শাও সিংমিনসির বাড়িতে এলো। সেখানে এসে ড্রয়ার খুঁজতে খুঁজতে দেখলো তার পুরনো খাতাটা, যেটা হারিয়ে গেছিল, সেটা সিংমিনসির বাড়িতে রাখা আছে। সে তখনই বুঝে গেল যে সিংমিনসি তার সাথে নাটক করছে। সে সব কিছু জানতো আগে থেকে। সিংমিনসির পেছন থেকে এসে শাওকে জড়িয়ে ধরলো আর বলল, এখান থেকে আজকে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থেকে যাও। শাও তখন সব কিছু বুঝতে পেরে গেল। শাও বলল, তুমি আমার সাথে ডবল গেম খেলছো? তুমি সব কিছু জানতে, কারণ আমি ওই বইতে সমস্ত এঁকেছিলাম এবং লিখেও ছিলাম। আস্তে আস্তে করে তুমি জিনিসটা হতেও দিচ্ছিলে। তারপরে কখন তুমি আমার সামনে আসবে এবং আমাকে প্রেমের অজুহাত দেখাবে। শাও বলল, তুমি এটা ঠিক করনি। এই বলে শাও সেখান থেকে বেরিয়ে চলে গেল। পরের সিনে আমরা দেখতে পাই শাও সিংমিনসিকে ফোন করছিল, কিন্তু সিংমিনসি তুললো না। সে সিংমিনসির বাড়িতে গেল, সেখানেও নেই। সে তখন ইয়ংকে ডেকে বলল, তুই কি সিংমিনসিকে দেখেছিস? সে বলল, না। শাও তখন কলেজ থেকে তার হোস্টেলে ফিরে গেল। তার বন্ধুদেরকে বলল, আমি মুক্ত হলাম, আমাকে কেউ সিংমিনসির ব্যাপারে কোনো কিছু আর জিজ্ঞেস করবি না, আমাকে একটু রেস্ট নিতে দে, বহুদিন ধরে আমি রেস্ট নিইনি।
আমি ঘুমোতে যাচ্ছি, কেউ যেন আমাকে না ডাকে। সে ঘুমোতে যাবে, সেই সময় একটা তার ফোন আসে। তার কলেজের কেউ তাকে ফোন করে বলে সিংমিনসি আত্মহত্যা করেছে। তার কাটা মুন্ডুটা ওখানে পড়ে আছে। সে তখন ছুটে গেল সিংমিনসি সিংমিনসি বলতে বলতে। সেখানে সব লোকেরা ভিড় করে গেল। একজন এসে বলল, এটা পাবলিক প্রপার্টি, তুমি এই ছেলেটাকে চেনো? দেখো সে কি করেছে, আমার এই এত বড় কাঁচিটাকে ভেঙে দিয়েছে। কি ছেলে রে বাবা, আমি বুঝতে পারি না। সাউয়ের চোখে জল চলে এলো। সে কাঁদতে কাঁদতে ডাকলো, সিংমিনসি সিংমিনসি। সিংমিনসি চোখ খুলে বলল, এই তো আমি বেঁচে আছি। তারা এক জায়গায় এসে বসলো। সিংমিনসি সাউকে জিজ্ঞেস করলো, তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে তোমার চোখ থেকে জল বেরিয়ে এলো কেন? পরের সিনে আমরা দেখতে পাই সাও আর সিংমিনসি এক জায়গায় বসে আছে। সাও সিংমিনসিকে বলছে, তুমি প্রচুর খারাপ ছেলে। আমি ভেবেছিলাম তুমি ভালো ছেলে, কিন্তু না, তুমি প্রচুর খারাপ। সিংমিনসি বলল, তুমি খারাপে দেখেছোটা কি? এবার তুমি দেখতে পাবে আমি কতটা খারাপ কাজ করতে পারি। সাও বলল, তুমি প্রথম থেকেই খারাপ ছেলে ছিলে, তুমি ভালো সাজার নাটক করছিলে আমার সামনে। সিংমিনসি সেখান থেকে উঠে গিয়ে দেখলো একটা বাচ্চা ছেলে বসে চকলেট খাচ্ছে। তার হাত থেকে চকলেট কেড়ে নিল। দুটো ছেলে মেয়ে ওখানে চিপস খাচ্ছিল। তাদের চিপসের প্যাকেটে মারলো, চিপসের প্যাকেটটা উড়ে গিয়ে তাদের গায়ের উপরে পড়লো। ওখানে একটা ছেলে ধেপে জুতোর লেস বাঁধছিল, তার ঘাড়ে ধাক্কা দিয়ে তাকে ফেলে দিল। সাও সবাইকে সরি সরি বলতে বলতে তার পেছনে ছুটতে লাগলো। সিংমিনসির সাথে বাইজারের দেখা। বাইজার সিংমিনসিকে বলছে, তুমি আমাদের কলেজের বেস্ট স্টুডেন্ট। কলেজের একটা বড় মেডিকেল এক্সপেরিমেন্ট হবে, সেখানে তোমার এবং লিংলুয়ালুর নাম দেওয়া হয়েছে, কারণ তোমাদের ভেতরে সেই প্রতিভাটা আছে। আর আমাদের কলেজে যদি সেটাতে অংশগ্রহণ করত তাহলে আমাদের কলেজ আজকে গোল্ড মেডেল পেত। পরের সিনে আমরা দেখতে পাই সিংমিনসি সাওয়ের কাছে এসে বলতে লাগলো, তুমি যখন আমাকে পছন্দ করো না তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর উপায় নেই। আমি এখান থেকে চলে যাব। আমি তোমার কাছে এবং কলেজে সবার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি চাইলেও আত্মহত্যা করতে পারবো না, কারণ তুমি আমাকে ক্রিয়েট করেছো। একমাত্র তুমি পারো আমাকে মুছে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দিতে। তাই হঠাৎ করে এসেছিলাম তোমার জীবনে, আবার হঠাৎ করে আমি চলে যাব তোমার জীবন থেকে। পরের সিনে আমরা দেখতে পাই সাও মনে মনে বলতে লাগলো, আমার সিংমিনসির সাথে আর কয়েকটা দিন কাটিয়ে নেওয়া উচিত। আমার মনে হয় আমি ওর প্রেমে পড়ে গেছি। পরের দিন সকালবেলা কলেজে যাওয়ার পথে সাও সিংমিনসিকে বলছে, তুমি তোমার ক্লাসে যাও, আমি আমার ক্লাসে যাই। তুমি কিন্তু একদম দুষ্টুমি করবে না, কোনো খারাপ কাজ করবে না। সিংমিনসি কলেজের ল্যাব রুমে এসে বসলো। সেখানে আগে থেকে ইয়ং এসে বসে এক্সপেরিমেন্ট করছিল। সিংমিনসি ইয়ংকে বলছে, গতকাল আমার সাথ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। ইয়ং বলছে, বন্ধুদের ভেতরে ওই সব ধন্যবাদ না দেওয়াই ভালো, আমরা তো একে অপরের বন্ধু। সিংমিনসি বলল, আগেও তোমার উপরে আমি হাত তুলেছি, তারপরেও অনেকবার হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করবে কি না জানি না। ইয়ং বলল, ওই সব ভুলে যাও, ওই সব কথা। হঠাৎ করে ইয়ং বলে বসলো, সিংমিনসি তোমার তো কত ভাগ্য ভালো, তোমাকে সাও ভালোবাসে, লিংলুয়ালু পছন্দ করে, তুমি কলেজের বেস্ট স্টুডেন্ট, সব দিক দিয়ে ভালো, পড়াশোনায় ভালো, খেলাধুলায় ভালো, এক্সপেরিমেন্টেও ভালো, আমি তো কোনোটাতেই নেই। সিংমিনসি একটু অবাক হয়ে গেল। সে বলল, আমি তো লিংলুয়ালুকে পছন্দ করি না। তাদের মধ্যে কথোপকথন চলছিল, আর সেই সময় লিংলুয়ালু এসে তাদের দুজনের মাঝখানে এসে বসে গেল। তাদেরকে বলল, তোমরা দুজন এত তাড়াতাড়ি ল্যাব রুমে চলে এলে, কি ব্যাপার? লিংলুয়ালু বলছে, আমার তোমার কাছে একটা এক্সপেরিমেন্টের সম্বন্ধে জানার আছে। লিংলুয়ালু বলছে, ঠিক আছে,
আমাকে দাও, আমি ওটা দেখছি। সিংমিনসি তাদের দুজনের দিকে তাকিয়ে মনে মনে হাসতে লাগলো। পরের দিন সকালবেলা কলেজ ক্যান্টিনে শাও ও তার 3 বন্ধু এসে বসে আছে। সেখানে সিংমিনসি এলো। শাওয়ের এক বন্ধু সিংমিনসিকে বলল ইয়ং আসেনি। তার বাকি বন্ধুরা তাকে জিজ্ঞেস করলো, তুই ইয়ংয়ের প্রতি এত ইন্টারেস্ট দেখাচ্ছিস কেন? তাকে কি ভালোবাসিস? না, আমি তো এমনি জিজ্ঞেস করছি। লিংলুয়ালু যখন হাঁটতে হাঁটতে যাচ্ছিল সেখানে সিংমিনসি পৌঁছে যায়। ইয়ং লিংলুয়ালুকে বলে, তুমি আমার সাথে খেতে যাবে? সে প্রথমে না বললেও পরে বলল, ঠিক আছে আমি যাব। সেই সময় সেখানে সিংমিনসি পৌঁছে যায়। সিংমিনসি তাকে বলে, চলো আমরা কলেজ ক্যান্টিনে একসঙ্গে বসে খাবার খাবো। লিংলুয়ালু আর ইয়ং তারা একসঙ্গে চলে যায় সেখানে। আগে থেকে শাওয়ের বন্ধুরা সেখানে বসেছিল। শাও সিংমিনসিকে বলল, তুমি তোমার বন্ধুদের পরিচয় করিয়ে দাও। সিংমিনসি বলল, আমার পাশে বসে আছে আমাদের কলেজের সিনিয়র বাইজা, আমার বাম পাশে বসে আছে ইয়ং। শাও বলল, আমার পাশে বসে আছে কোরান, ইলিন ও তাও। একদম ধারে বসে আছে লিংলুয়ালু। বাইজা তখন বলে উঠল, কথা বলতে বলতে খাওয়া হবে, অনেক কথা বলার আছে, চলো তাহলে তোমরা খাওয়ার শুরু করে দাও। কলেজের নিয়ম অনুযায়ী সবাই যখন খাওয়া শুরু করবে একে অপরের দিয়ে খাওয়া শুরু করবে। এখানে একটা ঘটলো মজাদার ঘটনা। ইয়ং লিংলুয়ালুকে পছন্দ করত, সেজন্য তার প্লেটে খাবার তুলে দিল। শাও বাইজারকে পছন্দ করত, সেই জন্য তার প্লেটে খাবার তুলে দিল। ইলিন ইয়ংকে পছন্দ করত, সেই জন্য সে তার প্লেটে খাবার তুলে দিল। লিংলুয়ালু সিংমিনসিকে পছন্দ করত, সেজন্য তার প্লেটে খাবার তুলে দিল। সিংমিনসি শাওকে পছন্দ করত, সেই জন্য তার প্লেটে খাবার তুলে দিল। বাইজা লিংলুয়ালুকে পছন্দ করত, সেজন্য তার প্লেটে সে খাবার তুলে দিল। আর বাকি 2 বন্ধু তারা দুজন দুজনের প্লেটে খাবার তুলে দিল। এই ঘটনার পরে একে অপরের দিকে তাকিয়ে থাকলো। আর শাওয়ের 2 বন্ধু কোরান আর তাও ওখান থেকে উঠে চলে গেল। পরের সিনে আমরা দেখতে পাই শাও বাড়িতে চলে এলো। তার বাবাকে বলল, বাবা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু রান্না করে দাও। তার বাবা বলল, ঠিক আছে আমি তোমার জন্য চিলি চিকেন বানিয়ে দিচ্ছি। তার বাবা তার জন্য খাবার করে দিল। শাও বাবাকে বলল, বাবা তুমি তো খুব সুন্দর রান্না করো, কিন্তু আমার বন্ধুরা আমাকে প্রতিদিন খাবার খাওয়ায়, কিন্তু আমি তাদের জন্য একদিনও খাবার নিয়ে যেতে পারিনি। এই খাবারগুলো আমাকে দিয়ে দাও, আমি আমার বন্ধুদের জন্য নিয়ে যাই। এরপরের সিনে আমরা দেখতে পাই বাইজা, লিংলুয়ালু, সিংমিনসি আর ইয়ং এরা 4 জন মনোযোগ দিয়ে বাইজারের ক্লাস অ্যাটেন্ড করতে থাকে এবং এক্সপেরিমেন্ট করতে থাকে। তাদের যা সমস্যা সেটা বাইজারকে দিয়ে সলভ করিয়ে নেয়। শাওয়ের বন্ধু ইলিন ইয়ংকে ভালোবাসতো। সে বেশ কিছুদিন ধরে ইয়ংকে ফলো করছিল এবং মনে মনে তার প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে। বাইজা, সিংমিনসি, ইয়ং আর লিংলুয়ালু এরা 4 জন ল্যাব রুম থেকে বের হচ্ছে। বাইজা লিংলুয়ালুকে জিজ্ঞেস করছে, কালকে তো তোমার কম্পিটিশান আছে, তুমি চিন্তা করো না, তুমি ঠিক পারবে, আমার তোমার ওপর বিশ্বাস আছে। বাইজা ইয়ংকে জিজ্ঞাসা করলো, তুমি আসছো তো আমাদের সাথে? ইয়ং বলল, না আমার একটু পড়া বাকি আছে, তারপর আমি যাচ্ছি। ইয়াং আর সিংমিনসি বসে পড়া করছিল। সে সময় শাওয়ের বন্ধু ইয়াং ইলিন এসে উপস্থিত। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সে সিংমিনসিকে বলল, আমাদের কলেজে জিত হবে, তুমি জিতবে। ইয়ানের দিকে সিংমিনসি হাঁ করে তাকিয়ে থাকলো। ইয়ান বলল, যা বাবা, আমি আবার কি করলাম, আমার দিকে এরকম হাঁ করে তাকিয়ে থাকছো? সিংমিনসির নজর এড়িয়ে ইয়ান এলিনের দিকে তাকিয়েছিল। অনেকদিন পর তারা 8 বন্ধু হোটেলে একসঙ্গে উপস্থিত হলো। তাদের নিজেদের মধ্যে কথা চলছিল। সেখানে হঠাৎ ইয়ান বলে উঠল, আমি আজকে খুব খুশি। শাও বলল, আমি তোমাকে বলতে চাই। তার চোখ থেকে 1 ফোঁটা জল গড়িয়ে এসে তার গালের ওপরে পড়ল। সে সময় সিংমিনসি তার ঠোঁটে সজোরে চুমু খেলো। তারপর সিংমিনসি তাকে বলল, এবার কি বলবে বলো। শাও সিংমিনসির গলাটা ধরে তাকে সজোরে চুমু খেলো।
পরের দিন সকালবেলা সিংমিনসি এসে হাজির হসপিটালে। শাও ঘুম থেকে উঠে বলল, তুমি কেন এত তাড়াতাড়ি চলে এলে? সিংমিনসি তাকে বলল, আমি তোমাকে গুড মর্নিং জানাবো বলে এসেছি। এই বলে সে সজোরে একটা শাও বলল, একটা চুমু খেলে হবে না। তখন সিংমিনসি শাওয়ের ঠোঁটের ওপর আলতো করে একটা চুমু খেলো। শাও আবার বলল, বারবার 3 বার। তখন সিংমিনসি আবারও শাওয়ের ঠোঁটে সজোরে একটা চুমু খেলো। শাও চুমু খাওয়ার মতো ঠোঁটটাকে বাঁকিয়ে রেখেছিল। সেই সময় তার বাবা এসে যাওয়াতে সিংমিনসি পর্দার আড়ালে লুকিয়ে যায়। তার বাবা বলল, মা তোমার কি খিদে পেয়েছে? তুমি ঠোঁটটাকে এরকম বাঁকিয়ে রেখেছো কেন? শাও বলল, হ্যাঁ বাবা, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। সেই শুনে তার বাবা একটা আপেল ছাড়িয়ে তাকে দিল। এরপরের সিনে আমরা দেখতে পাই সিংমিনসি আর শাও দুজনে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে যাচ্ছে। শাও বলে, অনেক তো নাটক হলো, এবার আমি বাবাকে সব সত্যিগুলো খুলে বলতে চাই, কিন্তু আমার ভয় লাগে গতকালের ঘটনার পরে বাবা যদি আবার আমাদের উপরে রেগে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই শাও তার নিজের রুমে ছবি আঁকছিল। সেই সময় ইলিন এসে পৌঁছায়। শাওকে জিজ্ঞেস করে, কি হচ্ছে? শাও তখন বলল, আমার বাবা সিংমিনসির ফ্যামিলির সাথে দেখা করতে চায় আমাদের বিয়ের ব্যাপারে, কিন্তু ওর ফ্যামিলি কোথায় পাবো? ওর বাবা মাকে আমি তো ড্র করিনি। তখন তার বন্ধুরা তাকে বলে, তোকে কিছু ভাবতে হবে না, আমি কিছু টাকার বিনিময়ে একজনকে ঠিক করে দেব যে সিংমিনসির ভাড়াটিয়া বাবা মা সেজে তোদের বাড়িতে যাবে, তোর বাবার সঙ্গে কথা বলবে, তোদের কোনো অসুবিধে হবে না। সিংমিনসির ফ্যামিলি ও শাওয়ের ফ্যামিলি একসাথে বসে পার্টি করলো এবং তাদের মধ্যে কথাবার্তা সব ঠিক হয়ে গেল। ওই দিন রাত্রিবেলায় সিংমিনসি এবং শাও দুজনে হাঁটতে হাঁটতে রাস্তা দিয়ে বেরিয়ে আসছিল। সিংমিনসি শাওকে ধরে একটা গভীরভাবে চুমু খেলো এবং সিংমিনসি বলল, পরের যে গল্পটা লিখবে সেখানে আমাকে ভিলেনের বদলে নায়ক করবে। এই কথা শুনে শাও লাফিয়ে গিয়ে সিংমিনসিকে জড়িয়ে ধরে চুমু খেলো। পরের দিন সকালবেলা সিংমিনসি শাওকে বলল, দেখো তো আমার মাথাটা ব্যথা করছে, কি হয়েছে? শাও বলল, তুমি নিচু হও, আমি কিছু দেখতে পাচ্ছি না। যেমনি সিংমিনসি নিচু হয়েছে, শাওকে অমনি সে পিঠের ওপরে তুলে নিয়ে হাঁটতে লাগলো কলেজের দিকে। শাও বারবার বলতে লাগলো, আমাকে নামাও, সবাই দেখছে, আমার লজ্জা করছে। তারা কলেজে ঢুকে রুমে গিয়ে বসলো এবং এক দৃষ্টিতে পুরনো দিনের কথাগুলো ভাবতে লাগলো এবং গতকালের চুমুর কথাটাও মনে মনে ভাবতে লাগলো। পরের সিনে আমরা দেখতে পাই লিংলুয়ালু আর বাইজার একটা হোটেলের লবিতে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেখানে শাও সিংমিনসি পৌঁছে যায়। সিংমিনসি বলল, দেখো কি অবাক করা কাণ্ড, তোমরা যেখানে আমিও সেখানে। খাওয়ার টেবিলে ওরা 4 জন বসে আছে। বাইজার সিংমিনসিকে বলছে, আজকে লিংলুয়ালুর জন্মদিন, ওকে ট্রিট দেওয়ার জন্য এখানে আমরা এসেছি। বাইজা তখন সিংমিনসিকে বলল, তোমরা তো ছোটবেলার বন্ধু। শাও বলল, আমরা কোনো ছোটবেলার বন্ধু না, তোমাদের মিথ্যে কথা বলেছি, আমরা এইমাত্র প্রেম করা শুরু করলাম। হঠাৎ করে সিংমিনসি বলে বসলো, আমি তো শাওর চোখে ভিলেন। সিংমিনসি বাইজারকে বলল, তুমি তো শাওয়ের রাজকুমার, কারণ ও যে কমিক বইটা এঁকেছে তাতে আমাকে ভিলেন করেছে আর তোমাকে রাজকুমার হিসেবে দেখেছে। শাও বলল, পরে আমি বুঝতে পারলাম আমার রাজকুমার আমার সামনে বসে আছে, ওটা একটা মরীচিকা ছিল। লিংলুয়ালু বলতে আরম্ভ করলো, আমিও প্রথমে সিংমিনসিকে ভালোবাসতাম, পরে যখন বুঝতে পারলাম সিংমিনসি শাওকে ভালোবাসে তখন আমি সরে এলাম, ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। বাদ দাও ওসব কথা, আমরা দুজনে কোনো না কোনো পরিস্থিতির চাপে এখানে এসেছি, তাহলে চলো আমরা জন্মদিনটাকে সেলিব্রেট করি। হোটেল থেকে সিংমিনসি শাও বেরিয়ে এলো। সিংমিনসি শাওকে বলল, তোমার জন্য আমি একটা গিফট এনেছি। শাও গিফটটা খুলে দেখলো একটা ঘড়ি। গিফটটা তার হাতে পরিয়ে দিল সিংমিনসি। সিংমিনসি বলল, তোমার ঘড়িটা আর আমার ঘড়িটা দেখো, দুজনের হাতে কি সুন্দর শ্যুট করেছে। পরের সিনে আমরা দেখতে পাই এক জায়গায় বসে সিংমিনসি কিছু লিখছিল। হঠাৎ করে তার পেনটা ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে গেল। সে আর একটা পেন নিয়ে লেখা শুরু করলো, সেটাও ভ্যানিশ হয়ে গেল। সে কিছু বুঝে উঠতে পারছিল না। তারপর সে বাড়িতে এসে শাওকে ফোন করলো, তার মোবাইলটাও ভ্যানিশ হয়ে গেল।
সে সঙ্গে সঙ্গে দোকানে গেল সেখান থেকে নতুন মোবাইল কিনবে বলে। ক্রেডিট কার্ডটা থেকে পেমেন্ট করবে বের করেছে, হঠাৎ সেটাও গায়েব হয়ে গেল। ইয়ং আর এলিনের মধ্যে প্রেমের সঞ্চার ঘটে। তারা দুজন ড্রয়িং রুমে আসে এবং সেখানে ফাঁকা জায়গা দেখে একে অপরের চুমু খেতে যাবে। সেই সময় শাও দরজা খুলে বলে, সিংমিনসি আছে? ব্যাস, শাও তখন বেরিয়ে যাওয়ার পথে বলল, ঠিক আছে তোমরা চালিয়ে যাও। তারা দুজন আরও কাছাকাছি এসে আবার একে অপরের চুমু খেতে যাবে। হঠাৎ করে সিংমিনসি চলে আসে। ব্যাস, 3 নম্বর বার যখন তারা চুমু খেতে যাবে আবারও সিংমিনসি হাজির। ইয়ং বলল, এ যাত্রায় আমার আর চুমু খাওয়া হলো না। সিংমিনসি ইয়ংকে বলে, তোমার কার্ডটা দাও তো, আমি একটা মোবাইল কিনবো। পরের সিনে আমরা দেখতে পাই সিংমিনসি শাওকে অবশেষে খুঁজে পেল এবং তাকে সজোরে জাপটে ধরলো, কারণ সিংমিনসি বুঝতে পেরেছিল এ পৃথিবীতে সে আর বেশি দিন নয়। তারা পার্কে ঘুরতে গেল, সেখানে ড্রয়িং করলো। ড্রয়িংটা শেষ করার পর সিংমিনসি শাওকে বলল, খুব সুন্দর এঁকেছো। তারপর তারা গিয়ে একটা গাছের নিচে বসলো। সেখানে সিংমিনসি তার জন্য একটা পাউরুটি নিয়ে এলো, তাকে খেতে দিল। শাও পাউরুটি খাওয়ার পরে বলল, খুব সুন্দর হয়েছে। কিন্তু সিংমিনসি শুধু জানে যে ওই পাউরুটিটা সুন্দর ছিল না, ওটা সে নিজের হাতে বানায়নি। সিংমিনসি যখন পাউরুটিটা খেলো তখন দেখলো টেস্ট ভালো ছিল না। তবুও শাও বলল খুব সুন্দর হয়েছে, কারণ সে সিংমিনসিকে ভালোবাসতো। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির শেষে সিংমিনসি শাও দুজনকে জাপটে ধরে বেশ কিছুক্ষণ রাস্তার উপরে দাঁড়িয়ে থাকলো। শাও বলল, ছাড়ো ছাড়ো। সিংমিনসি বলল, না, আমি এইভাবে কিছু দাঁড়িয়ে থাকতে চাই। শাও বলল, সবাই দেখছে, আমার লজ্জা করছে। এরপর সিংমিনসি যখন ওকে গুড বাই বলে চলে যাচ্ছিল তখন শাও ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরলো আর আলতো করে চুমু খেলো। এরপর সিংমিনসি আজকের দিনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মনে করতে থাকলো। এরপরের সিনে আমরা দেখতে পাই শাও সিংমিনসি তারা একে অপরের প্রচুর খেয়াল রাখতে শুরু করে। তারা একসাথে ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়। দিনের বেলা সিংমিনসি হোটেলের কাজ করে আর রাত্রিবেলা টিউশন পড়াতে যায়। তারা একসাথে ঘুরতে যায়, সিনেমা দেখতে যায়। দিনের বেলা সিংমিনসি হোটেলের কাজ করে আর রাত্রিবেলা টিউশন পড়াতে যায়। সিংমিনসি রাতের বেলা গোটা শহরটা ঘুরে বেড়ায়। এরকম করে তারা নিজেদের আরও কাছে এবং আরও গভীরে চলে আসে। তাদের মনে হয় তারা যেন তাদের মনের অনুভূতির চরম সীমারেখায় দাঁড়িয়ে আছে। এইভাবে চলতে চলতে হঠাৎ দেখা যায় সিংমিনসির বাড়ি থেকে সমস্ত আসবাবপত্র, যে জিনিসগুলো শাওকে দিয়েছিল, তার হাতের ঘড়ি, মোবাইল, ব্রেসলেট, সমস্ত কিছু আস্তে আস্তে গায়েব হতে শুরু করলো। শাও কিন্তু সব বুঝে গেছিল কেন এই জিনিসগুলো আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। এরপরের সিনে আমরা দেখতে পাই সিংমিনসি শাও আর তার পোষা জন্তু ঢুল মনস্টারকে নিয়ে ঘুরতে এসেছে। কিছুক্ষণ পরে দেখা যায় ঢুল মনস্টার হঠাৎ করে গায়েব হয়ে যাও। শাও প্রচুর কাঁদতে থাকে, বলে, আমি ঢুল মনস্টারকে এঁকেছিলাম এইভাবে গায়েব হয়ে যাওয়ার জন্য। সে হাউ হাউ করে কাঁদতে থাকে। সিংমিনসি তাকে সান্ত্বনা দিয়ে বলে, দেখো সব ঠিক হয়ে যাবে। এরপর তারা একটা হোটেলে এলো। তারা সেখানে একটা রুম বুক করলো। তারা সারাদিন ঘোরাঘুরি করলো। রাতের বেলা তারা ডিনার করলো। ডিনার করার পর তারা হোটেলের লবিতে এসে বসে আছে। শাও পুরনো দিনের কথাগুলো ভাবছে আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো, কারণ সিংমিনসিকে সে আর কোনোদিন পাবে না। প্রথমে তারা কিন্তু করলেও সিংমিনসি শাও দুজন একটা খাটে শুয়ে পড়ে। তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো, একটা ছেলে আর একটা মেয়ে যতই আপন হোক না কেন, বিয়ের আগে যখন একই খাটে তারা শুয়ে থাকে তাদের ভেতরের ফিলিংসটা কেমন হয়। পরের দিন সিংমিনসি শাও দুজন দুটো কাপ নিয়ে একে অপরের দিকে তাকাতে তাকাতে তাদের ভেতরের গভীরভাবে রোমান্টিক অনুভূতি হয় এবং সিংমিনসি শাওকে কাছে টেনে নিল, তাকে ক্রমাগত চুমু খেতে লাগলো।
পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠে শাও দেখে সিংমিনসি তার রুমের ভেতরে নেই। সে লবিতে যায়, সেখানে গিয়ে জিজ্ঞেস করে সিংমিনসি কোথায়। তখন তাকে বলা হয় এখানে সিংমিনসি নামে কোনো নাম এন্ট্রি করা হয়নি। সে তখন ছুটে কলেজে চলে আসে। সেখানে এসে জিজ্ঞেস করলো তার বন্ধু ইয়ংকে সিংমিনসি কোথায়। তার বন্ধু ইয়ং তার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তোমার কি মনে নেই তোমার রুমমেট ছিল সিংমিনসি, সে তোমার বেস্ট ফ্রেন্ড ছিল? ইয়ং বলল আমার বেস্ট ফ্রেন্ড তো ডোমজুকি। সে তখন শাওয়ের উপরে হাসতে লাগলো। সে ক্লাসের সমস্ত ছেলে মেয়েকে একসঙ্গে ডেকে বলতে লাগলো সিংমিনসি কোথায়, কেউ দেখেছো? এবং লিংলুয়ালুকে জিজ্ঞেস করলো কোথায় গেল বলো তো। সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং মনে মনে ভাবতে লাগলো মনে হয় সে পাগল হয়ে গেছে। শাও তখন কিছু ভেবে পাচ্ছিল না। সে ভাবছিল যে কি হচ্ছে আমার সাথে। তখন তার 3 রুমমেটের সঙ্গে তার দেখা হয়। এরপরে সিনে আমরা দেখতে পাই শাও মনে খুব দুঃখ পেয়েছে। তার বন্ধুরা তার বাড়িতে আসে এবং তার বাবাকে বলে কাকু আপনার সঙ্গে অনেক কথা আছে। বেশ কয়েকদিন ধরে শাও কীরকম উল্টাপাল্টা বিহেভ করছে। সে খাতাতে একটা ছবি এঁকেছে, সেটাকে তার বয়ফ্রেন্ড হিসেবে ভেবে নিয়েছে এবং সেটাকে তার রিয়েল লাইফের মতো ট্রিট করেছে। তবে আপনি কোনো চিন্তা করবেন না, ওর মাথা থেকে সিংমিনসির ভূতটা আমরা বের করে দেবো। ওকে আমরা একটু শপিং করতে নিয়ে যাব, এদিক ওদিক ঘুরতে নিয়ে যাব, দেখবেন সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। সেই মতো সব কিছু ঠিকই চলছিল। পরের দিন সকালবেলা তার 3 বন্ধু এবং শাও একসঙ্গে কলেজের দিকে গেল। সে দেখলো সিংমিনসির মতো একটা ছেলে হেঁটে চলে যাচ্ছে। শাও লিংলুয়ালুর ক্লাসে গেল, সেখানে জিজ্ঞেস করলো তোমার সামনে যে ছেলেটা বসে আছে তার নাম কি? সে তখন বলল সিংমিনসি, নতুন এসেছে, নতুন জয়েন করেছে। শাও সিংমিনসিকে বলল তুমি আবার ফিরে এসেছো? সিংমিনসি তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলো আর বলল আমি কি আপনাকে চিনি? এরপরের সিনে আমরা দেখতে পাই কলেজে 3 বছর তাদের হয়ে গেছে, দুজনে গ্র্যাজুয়েট হয়ে গেছে। শাও তার বাড়িতে থাকে না, সে স্বাধীনভাবে থাকে। সে তার কমিক চরিত্র নিয়ে থাকে। লাইফটা খুব সুন্দর তার চলছিল। এরপর শাওয়ের বাবার ফোন আসে। তার কিছুক্ষণ পরে শাওয়ের মোবাইলের তার চিফ এডিটরের ফোন আসে। তোমার যে লাস্ট কমিক বইটা ছিল, যেটা তুমি এঁকেছিলে কিউট ব্যাড গাই, সেটা মানুষের মধ্যে খুবই জনপ্রিয় হয়েছে। মানুষ চাইছে ওই বইটা যেন আবার নতুন করে বানানো হোক। সেজন্য আমরা ঠিক করেছি ওর একটা স্পেশাল এডিশন আবার চালু হবে। তুমি সিংমিনসির ক্যারেক্টারকে নিয়ে আবার নতুন কিছু লেখার চেষ্টা করো আর আঁকারও চেষ্টা করো। এরপরের সিনে আমরা দেখতে পাই শাওয়ের জন্মদিনে শাও ও তার বাবা দুজনে বসে ডিনার করছে। সেই সময় সিংমিনসি এসে উপস্থিত। শাও দেখে অবাক হয়ে গেল। শাওয়ের বাবা তখন শাওকে বলল তোমার মার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড ওয়াংয়ের ছেলে। সিংমিনসির কথা তোমার তো মনে নেই, তোমরা একসঙ্গে খেলাধুলা করতে। অবশ্য তখনকার কথা তোমার তো মনে থাকার কথা নয়, কারণ তখন মাত্র তোমার 4 বছর বয়স ছিল। সিংমিনসি আর শাও তাদের বাগানে রাত্রিবেলা বসেছিল। তুমি আবার ফিরে এসেছো আমার বন্ধু হয়ে, এটা সত্যি না স্বপ্ন? সিংমিনসি বলল আমার কিছু মনে পড়ছিল না, কারণ তখন আমি বাচ্চা ছিলাম। কিন্তু আমি অনেক বছর ধরে অন্য জায়গায় থাকছি। কিন্তু আমার মাথায় সবসময় একটা খেয়াল আসতো যে আমি কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস ভুলে যাচ্ছি। তখন তোমার ওই যে বইটা কিউট ব্যাড গাই, যেটা বেস্ট সেলার হিসেবে বিবেচিত হয়েছে, ওই বইটা আমার হাতে আসে। আমার পুরনো দিনের সব কথা মনে পড়ে যায়। এরপরে শাও খুব খুশি হয়ে যায় এবং এখানেই আমাদের গল্পের হ্যাপি এন্ডিং হয়ে যায়। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো। বন্ধুরা, আমাদের এই ড্রামার এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। আমাদের ভালোবাসা কমেন্ট বক্সে উজাড় করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ড্রামা এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ।